শুরু করা যাক নাকি? আচ্ছা, শুরু করে দিন। সবাই এক্সাম দিচ্ছেন? হ্যাঁ স্যার, দিচ্ছি তো। হ্যাঁ স্যার। স্যার, ভুল যাচ্ছে প্রচুর। টেক্সটগুলো ভালো করে পড়ছেন? হ্যাঁ স্যার, টেক্সট থেকে তো দুদিন দিয়েছেন মনে হচ্ছে, 8 নম্বর আর 9 নম্বরটা। 8 তো আগের সপ্তাহে হয়ে গেছে। হ্যাঁ, সপ্তাহ হয়েছে, আমি বললাম না 8 থেকে 9 থেকে বেশি টেক্সট থেকে দেওয়া হয়েছে। 8 9 সাহিত্যের ইতিহাসও আছে, কম বেশি সবই আছে। এখানে আন্তর্জাতিকটা মনে হচ্ছে নেই। না, আন্তর্জাতিক আছে কম বেশি দু একটা দেখবে। ওগুলো তো বেশি দেবে না। হ্যাঁ হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে স্যার আপনি একটু দিয়ে দিবেন, ব্যাপারটা আমরাও অত বেশি পড়তে পারছি না। পরীক্ষা দিতে হবে, বুঝেছেন? আর টেক্সটগুলো একটু ভালো করে পড়ুন, টেক্সট তো কিছু করার নেই। টেক্সটটা পড়তেই হবে, কিছু করার নেই। কারণ টেক্সটের ভেতর থেকে কোশ্চেন করলে অসুবিধা হয়ে যায়। আজকে আমাদের এগুলো করানোর পর যদি একটু সুযোগ থাকে তাহলে কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা জায়গা আমি নয় আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, খুব ভালো হয়। গ্রামারের গ্রামারের দিক থেকে কোনো একটা চ্যাপ্টার কয়েকটা করে আমরা একটুখানি ওখান থেকে একটুখানি দেখা যেতে পারে, ঠিক আছে? তাহলে হ্যাঁ ঝটপট স্যার। ঝটপট আমরা আগে এগুলো একটু কমপ্লিট করে নিই ফটাফট। গ্রামার প্র্যাকটিস করছেন তো মোটামুটি? এই যেগুলো দিচ্ছেন এগুলোই করা হচ্ছে। আচ্ছা, ওগুলো বাদ দিয়ে আমি আজকে যদি তাড়াতাড়ি করতে পারি তাহলে আরো কিছু প্র্যাকটিস করব আমরা আলাদা করে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আর আর হচ্ছে কি, যদি যদি প্র্যাকটিসের জন্য আবার একটা মানে সেট একটা এরকম 40টা 20টা যদি একটা গ্রামের সেট দিয়ে দেন, তাহলে আমরা মোটামুটি বাড়িতে করে রাখবো। আর সেটা একদিন আলোচনা করবেন, ভালো হয় আরো। সেটা শুধু গ্রামারের উপরে? হ্যাঁ হ্যাঁ, গ্রামের মধ্যে একটা প্র্যাকটিস করবো আমরা বাড়িতে, আমরা সেই বইয়ের মধ্যে কোথায় খুঁজবো একটা মানে তাহলে পাওয়া যাবে সামনে। স্যার যদি বলেন তাহলে আমি দিতে পারি, না হলে তো স্যার যদি না বলে তাহলে আমি তো কি করে দেবো? হ্যাঁ, স্যারকে বলে দেখবেন যে একটা এখন প্র্যাকটিস ওরা করবো বলছে, একটা জাস্ট দিয়ে দিবেন। 20টা 25টা এরকম আপনার যেটা ভালো মনে হবে ইম্পর্টেন্ট বিষয়ের গ্রামের মধ্যে থেকে, আচ্ছা, স্যার তাহলে যদি আমাদের একটা সুবিধা হয়ে যাবে। স্যার যদি এখন এখানে প্রেজেন্ট থাকে, আমি জানি না, দেখতে পাচ্ছি না। যদি থাকেন তাহলে আপনারা দেখুন স্যার আছেন কিনা। তাহলে এখনই বলে নিয়ে যেতে হবে। স্যার তো আছে মনে হচ্ছে, দেখলাম। যদি থাকে তাহলে আপনারা একটু জিজ্ঞেস করে নিন। আচ্ছা, আনুনাসিক বর্ণ কোন বর্ণগুলিকে বলা হয়? এগুলো সোজা কোশ্চেন, আপনারা পারবেন। বর্গের পঞ্চম, হ্যাঁ, বর্গের বর্ণের ষষ্ঠ। পঞ্চম আচ্ছা, দেখিতেছো থেকে দেখিছো, এটা কি হবে? এর অ্যান্সার? এর বর্ণলোপ স্যার। বর্ণলোপ স্যার, বর্ণলোপ। আচ্ছা, কোন বর্ণের লোপ পেয়েছে? তে। তে বর্ণের লোপ হয়েছে। একদম। শুধু
তে মানে তয় একার, তাই তো? দুটোই এটা এখানে একটু ইয়ে হয়ে গেছে, এটা বর্ণলোপই হবে। দুলোক শব্দটিকে ভাঙলে কি পাওয়া যায় বলুন? দ্বীপ যোগ লোক। দ্বীপ যোগ লোক। দ্বীপ যোগ ল। ক্রিয়ার মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকে কি বলে? ধাতু। ধাতু কয় প্রকার? দু প্রকার। স্যার। দু প্রকার। হ্যাঁ স্যার, কি? এক নম্বর হচ্ছে মৌলিক ধাতু, দুই নম্বর হচ্ছে সাধিত ধাতু, তিন নম্বর হচ্ছে যৌগিক ধাতু, যুক্ত ধাতু। আর সংযোগমূলক সংযোগমূলক অযুক্ত ধাতু। একটু মিউট করুন না, যার আওয়াজ হচ্ছে। আচ্ছা, একটুখানি কাইন্ডলি একটুখানি মিউট করে দিন না। আচ্ছা, শোনা যাচ্ছে কথা? হ্যালো, স্যার শোনা যাচ্ছে? বুঝতে পারছি না, কে বলছেন? স্যার শোনা যাচ্ছে এবং স্টুডেন্টরা শুনতে পাচ্ছে, একটু ও রেসপন্স করতে আচ্ছা আচ্ছা হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছি। স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, প্রত্যেকেই শুনতে পাচ্ছ তো? আচ্ছা, ঠিক আছে। আহ এত কম স্টুডেন্ট কেন? তোমরা আবার এক্সট্রা ক্লাস দেওয়ার কথা বলছো, অথচ লাইভ ক্লাসে এত কম কেন আমি বুঝতে পারছি না। তোমাদের জন্য যদি উদ্যোগ নেওয়া হবে, কিন্তু তোমরা যদি সঠিকভাবে ক্লাস না করো। আচ্ছা, যাই হোক, তোমাদের মক টেস্ট যেরকম ভাবে রুটিন করা আছে, আমরা কিন্তু ড্রাইভের সমস্ত ক্লাসে আপলোড করে দিচ্ছি। ড্রাইভটা ফলো করবে। অনেক সময় গ্রুপে দেওয়া হয় না, তার কারণ হচ্ছে গ্রুপে মানে দিলে অনেকেরই এটা উড়ে যাচ্ছে, ওটা উড়ে যাচ্ছে, এই সেটটা নেই, সেই কারণে ড্রাইভে কিন্তু পরপর সিস্টেমেটিক্যালি সাজিয়ে দেওয়া হয়েছে। এবং ওখান থেকে পরপর একটু দেখে নিও, এবং অবশেষে মক টেস্ট আরো কয়েকটা হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, একসাথে সমস্ত মক টেস্ট সাজিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। কোনো অসুবিধা নেই মক টেস্ট পাওয়ার ক্ষেত্রে। ওকে? স্যার, অন্য কারোর ইয়েগুলো বন্ধ করতে বলুন স্যার। এখানে আর গুলো মিউট। শোনা যাচ্ছে না। মিউট হতে বলুন স্যার। স্যার শুনতে পাচ্ছেন? স্নেহাশিস বাবু শুনতে পাচ্ছেন? পাচ্ছি স্যার, হালকা আসছে আওয়াজ। আপনার আওয়াজটা খুব কম আসছে, এবং আপনি মিউট করে দিন। যারা 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 হচ্ছে গিয়ে গন্ডগোল করছে বা যাদের আনমিউট আছে, একটু কাইন্ডলি মিউট করে নিন। মিউট না করলে তো ক্লাস করতে পারবেন না। একটু কাইন্ডলি মিউট করে নিন। কাইন্ডলি আপনারা একটু মিউট করে দিন না, যারা কথা বলছেন না, শুনছেন, তারা একটু মিউট করে দিন। আমি তো লিংক দিইনি, আপনি দিয়েছেন। আপনি হোস্ট, আমি তো করতে পারবো না। হ্যাঁ, এখানে নয়, ওই যে মানুষের উপরে ক্লিক করুন, যেখানে 10 জন দেখাচ্ছে ওইটার উপরে ক্লিক করুন। 10 দেখাচ্ছে, যেখানে স্টুডেন্ট জয়েন করে আছে। হ্যাঁ, এখানে এইভাবে আসছে তো এটা। এই যে তিনজন আমি হুম। আচ্ছা, যারা জয়েন করে আছো প্রত্যেকে একটু মিউট করতে হবে, এটা তো তোমাদের রেসপন্সিবিলিটি। এই যে এই ছেলেটি, হ্যাঁ, কে রিমুভ করে দিন দরকার পড়লে। রিমুভ করে দিন, দরকার নেই ওর ক্লাস করার। হ্যাঁ, করে দিন রিমুভ। ঠিক আছে। এবার সফিকুল, ভিডিওটা অন আছে, ভিডিও অফ করো। ভিডিও দরকার নেই। শফিকুল মন্ডল, সফিকুল, হ্যাঁ, ভিডিও অফ করে দাও। ঠিক আছে। দেখো, যদি এতদিন ধরে ক্লাস করার পর যদি ক্লাস করতে কেউ মনে হয় যে আমি পারি না বা অসুবিধা আছে, আমাকে ফোন করবে, আমি শিখিয়ে দেবো দরকার পড়লে হাতে ধরে, কিন্তু ক্লাসে ডিস্টার্ব করো না। আর যাদের দেখুন আনমিউট আছে, ডিস্টার্ব হচ্ছে, স্যার আপনি সঙ্গে সঙ্গে রিমুভ করে দেবেন, করে তারপরে ক্লাসটা কন্টিনিউ করবেন। কোনো একজনের জন্য আমরা ক্লাসের তো ক্ষতি করতে পারবো না। তারপরে পরে আমি যা সমস্যা হয় আমি বুঝে নেব। উজ্জ্বল হোসেন, ভিডিও অফ করতে হবে, মিউট রাখতে হবে। ওকে, ঠিক আছে স্যার, আপনি এবার শুরু করুন। যদি কেউ আনমিউট করে, আপনি জাস্ট তাকে রিমুভ করে ক্লাসটা কন্টিনিউ করবেন। ঠিক আছে?
আচ্ছা ওকে ওকে স্যার। আচ্ছা, তাহলে ধাতু আমরা দেখলাম কত প্রকার। ধাতু আমরা কিন্তু 4 প্রকার বলবো, ঠিক আছে, 2 প্রকার নয়। মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক ধাতু, সংযোগমূলক ধাতু। এই যৌগিক ধাতুর আরেকটি নাম আছে মিশ্র ধাতু। আর আপনারা জানেন সাধিত ধাতুকে আবার বেশ কতগুলি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রযোজক, 2 হচ্ছে নাম ধাতু, আর 3 নম্বর হচ্ছে ধনাত্মক ধাতু। ঠিক আছে, তাহলে ধাতু হচ্ছে অবিভাজ্য অঙ্গ। হ্যাঁ বলুন, কিছু বলবেন? না, তাহলে এই হচ্ছে আমাদের ধাতু। এবার চলে আসি পরে, ধাতু নিয়ে আরেকটু ডিটেলসে পরে বলে দেবো খুনি, আলাদা করে যদি আমি বলি তাহলে বলে দেবো। দৃশ্যমান হচ্ছে দৃশ্যযোগ মান বা সানজ। এটা কি প্রত্যয়? কি প্রত্যয় স্যার? কৃৎ প্রত্যয়। আচ্ছা বলুন তো প্রত্যয় কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আর ধাত্ববয় প্রত্যয়। ঠিক আছে, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এবং ধাত্ববয় প্রত্যয় মনে থাকবে। আচ্ছা, হ্যাঁ স্যার। ধাত্ববয় প্রত্যয় কার সাথে যুক্ত হয়? শব্দ, নাম ধাতু। ও ধাতুর সাথে। ধাতু বললেন, ধাতু ধাতু। ধাতু এবং শব্দ উভয়ের সাথেই যুক্ত হতে পারে। ঠিক আছে, যেমন যেমন আমি বললাম শুন। শুন একটা ধাতু, এর সাথে আ প্রত্যয় যোগ করে আমি করলাম সোনা। এই সোনাটা একটা মানে এই যে আটা যোগ হলো, এই আটা কিন্তু ধাত্ববয় প্রত্যয়। কার সাথে যুক্ত হলো? ধাতুর সাথে। একটু মিউট করে দিন কাইন্ডলি ম্যাডাম, একটু মিউট করে দিন। সঙ্গীতাকে মিউট করো, সঙ্গীতা। রোশেনা খাতুন প্লিজ মিউট করবেন। সঙ্গীতা ঘোষ ম্যাডাম প্লিজ মিউট করবেন। সঙ্গীতা ঘোষ ম্যাডাম প্লিজ মিউট সেকেন্ড ধরো করুন। তো পিয়ান। স্যার আপনি ওনাকে মিউট করে দিন, শুনতে পাচ্ছেন উনি, আপনি মিউট করুন অথবা রিমুভ করুন। এত তো ডিস্টার্ব হয় না প্রত্যেকদিন ক্লাসে। আমি গ্রুপেও লিখে দিয়েছি মিউট করো, এখানেও বলছি। সঙ্গীতা ভিডিও অফ আছে, অন আছে, তোমার ভিডিওটা অফ করে ফেলো। তোমার ভিডিওটা অফ করতে হবে, ওখানে একটা ভিডিও সাইন আছে, সেটা ক্লিক করো, ভিডিওটা অফ হয়ে যাবে। বুঝতে না পারলে আমাকে সরাসরি ফোন করো, আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ক্লাসটা ডিস্টার্ব করো না। তুমি শুনতে পাচ্ছ না, তোমার ভিডিও অফ আছে, ভিডিওটা দেখানোর দরকার নেই। সঙ্গীতা দরকার পড়ে লেফট করে যাও, তুমি নেক্সট দিন থেকে ক্লাস করবে। আচ্ছা ঠিক আছে দেখুন, স্যার, ক্লাস কন্টিনিউ করুন। শুন এটা একটা ধাতু। এই ধাতুর সাথে একটা ধাত্ববয় প্রত্যয় যুক্ত হয়েছে, হয়ে নতুন একটা ধাতু তৈরি করেছে সোনা। এটা একটা ধাতুর সাথে যুক্ত হলো, ধাত্ববয়। এবার আমি দেখি একটু শব্দের সাথে। যেমন আমি বললাম হাত। হাত একটা শব্দ, এর সাথে প্রত্যয় যোগ করে তৈরি হলো হাতা। হাতা, এই হাতা একটা নাম ধাতু। এটা একটা নাম ধাতু এবং এটা একটা শব্দের সাথে যুক্ত হলো। তাহলে মনে রাখতে হবে ধাত্ববয় প্রত্যয় কিন্তু শব্দ এবং ধাতু উভয়ের সাথেই যুক্ত হতে পারে। পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ধাত্ববয় প্রত্যয় নিম্নে কার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে? ধাতু এবং শব্দ উভয়ের সাথেই যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। কৃৎ প্রত্যয় কার সাথে যুক্ত হয়? ধাতু। ধাতুর সাথে। আর তদ্ধিত প্রত্যয় কার সাথে যুক্ত হয়? শব্দের সাথে।
শব্দের সাথে। খুব ভালো কথা। এবার আমি শব্দ ভান্ডারের একটি শব্দ দিয়েছি, সুনামি। শব্দটি কোন দেশীয় জাপানি। শব্দ? জাপানি শব্দ। জাপানি স্যার। জাপানি স্যার। ভেরি গুড। সুনামি, সুনামি হচ্ছে জাপানি শব্দ। এবং এটাকে যদি আমরা না জানি যে এটা জাপানি শব্দ, এটা জানা উচিত। আর যদি আমাদের মনে না আসে, দেখা গেল আমি জাপানি মনে করতে পারছি না, অপশনে জাপানি দিলে তো হয়েই গেল। আর অপশনে আমাদের অনেক সময় বিদেশি শব্দও থাকতে পারে, তো আমরা কিন্তু বিদেশিও করতে পারি। ঠিক আছে? আচ্ছা বলুন তো, এই সুনামি অ্যাকচুয়ালি তাহলে কোন শব্দ হলো? জাপানি শব্দ তো বটে, কিন্তু আমরা তাহলে একে আমরা আরেকটা নামেও তো বলতে পারি, বিদেশি শব্দ। আর বিদেশি শব্দটা আসলে কার ভাগ, কার শ্রেণী বিভাগ? আগন্তুক। 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 আগন্তুকের কটি ভাগ? 3টি। দুটি। কি কি ভাগ? 3টি। দেশি ও বিদেশি। তাহলে কটা হলো? 2টি ভাগ। দুটি। আগন্তুকের 2টি ভাগ, আগন্তুক শব্দের 2টি ভাগ। একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। এবার পরের কোশ্চেনে আসুন। দেখুন বলছে তিনি আমাদের গল্প বলেন। তাহলে কাকে গল্প বলেন? আমাদের। আমাদের গল্প বলেন। আমাদেরকে। কি বলেন? কি বলেন? গল্প বলেন। তাহলে এখানে কটা কর্ম দ্বিকর্মক আছে? ক্রিয়া। দুটো স্যার। কর্মক্রিয়া। 2টো কর্ম আছে। তাহলে এটাকে আমরা কি ক্রিয়া বলতে পারি? দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক কথার অর্থ কি? যে ক্রিয়ার 2টি দুটো। কর্ম দুইটি থাকবে, কর্মক্রিয়া। একটি মুখ্য কর্ম এবং একটি গৌণ কর্ম, তাই তো? হ্যাঁ স্যার। আর একটা জিনিস মনে রাখবেন, গৌণ কর্মকে আমরা উদ্দেশ্য কর্মও বলতে পারি, আর মুখ্য কর্মকে আমরা বিধেয় কর্ম বলতে পারি। মনে রাখবেন, বিধেয় কর্মে শূন্য বিভক্তি হয়, আর উদ্দেশ্য কর্মে সাধারণত কে বিভক্তি আসে। তিনি আমাদের গল্প বলেন মানে আমাদেরকে গল্প বলেন, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কথা। উদ্দেশ্য কর্মে কে বিভক্তি এবং বিধেয় কর্মে শূন্য বিভক্তি। তাহলে মুখ্য কর্মেও শূন্য বিভক্তি, গৌণ কর্মে কে বিভক্তি, তাহলে দ্বিকর্মক ক্রিয়া হয়ে গেল। সকর্মক এক কর্মক একই জিনিস সবকটি তো হতে পারে না। আচ্ছা পরের কোশ্চেন বলুন, বিভক্তি চিহ্ন এবং নির্দেশকের মধ্যে পার্থক্য কি? স্যার সবগুলোই হবে স্যার। কি করে বুঝলেন? স্যার বিভক্তি এগুলো কি যা করে? যা বলেছে, আচ্ছা যা নির্দেশক যা বলুন বলেছে তো, সব। বলুন তো নির্দেশকের কয়েকটা উদাহরণ বলুন তো। টি টা খানাখানি। হ্যাঁ। গুলি। টিটা, খানা, খানি। স্যার স্যার আগের কোশ্চেনটা একটু নামাবেন স্যার। উদ্দেশ্য কর্ম কে আর বিধেয় কর্ম শূন্য। ঠিক আছে স্যার, তুলুন। শূন্য বিভক্তি। এইগুলো আসলে অ্যাকচুয়ালি কি বলুন তো, বাংলা প্রত্যয়। নির্দেশকগুলি আসলে কি? মনে রাখবেন, নির্দেশকগুলি আসলে হচ্ছে বাংলা প্রত্যয়। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, নির্দেশকের পরে বিভক্তি বসে, বিভক্তি কিন্তু নির্দেশকের পরে বসে। বিভক্তি নির্দেশকের পরে বসে, নির্দেশক কিন্তু বিভক্তির পরে বসতে পারে না। একটা জিনিস মনে রাখবেন, নির্দেশক সংখ্যা বোঝায়, মানে বচন নির্দেশ করে। নির্দেশকের কাজ হচ্ছে বচন নির্দেশ করা। কিন্তু বিভক্তির কাজ হচ্ছে কারক চিহ্নিত করা।
বিভক্তি কারক চিহ্নিত করতে সাহায্য করে, কারক, কারক চিনতে। সুতরাং এইখানে যে কটা আছে সব কটাই কিন্তু এর পার্থক্য হবে, তাহলে উপরের সবগুলিই হবে। আচ্ছা, বিভক্তি আর অনুসর্গের পার্থক্য কি? বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের অর্থ রয়েছে। অনুসর্গ শব্দের সঙ্গে নাও বসতে পারে, বিভক্তি শব্দের মানে সঙ্গেই বসবে। শব্দের সঙ্গে নাও বসতে পারে এটা বলবেন না, বলবেন শব্দের সাথে বসে না, যুক্ত হয়ে বসে না, শব্দের পরে আলাদা হয়ে বসে। হ্যাঁ, আলাদা হয়ে বসে, ওটাই ছিল। শব্দের পরে আলাদা হয়ে বসে, যুক্ত হয়ে বসে না। আর বিভক্তি সবসময় শব্দের সাথে যুক্ত হয়ে বসে। আর একটা জিনিস মনে রাখবেন, অনুসর্গগুলোকে আমরা পদান্বয়ী অব্যয় বলি, পদান্বয়ী অব্যয়, কারণ এগুলো কিন্তু দুটো পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেই জন্য এদেরকে পদান্বয়ী অব্যয় বলা হয়। আর কখনো কখনো অনুসর্গ কবিতার ক্ষেত্রে বাক্যের প্রথমেও বসতে পারে, মানে শব্দের আগেও বসতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার পূর্বপদের অর্থ প্রাধান্য পেলে কোন সমাস হয়? অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব স্যার। ওই ভাব। তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? পরপদের। পরপদের অর্থ পরপদে স্যার। পরপদ। দ্বিগুতে? পরপদ। দ্বন্দ্ব সমাসে? উভয় পদ। উভয় পদ। উভয় পদ স্যার। ওকে। আচ্ছা, আমাকে বলুন বলুন তো এটা কি সমাস হবে? বলুন, এটা কি সমাস হবে? নিত্য সমাস স্যার। স্যার কর্মধারয়। কর্মধারয় কেন? এর ব্যাস বাক্য স্যার কি? শব্দটি কি লেখা আছে বুঝতে পারছি না। এর ব্যাস বাক্য কি হবে বলতে পারবেন? এটার ব্যাস বাক্য আমি বলে দিচ্ছি, মাথায় রাখুন। কি লিখেছি? কেবল খোলাসা নিত্য সমাস, এটা বললাম। ইয়েস, একজনই উত্তর দিতে পেরেছেন, খুব ভালো। নিত্য সমাস এটা। আমি একদিন একটা ক্লাসে বলেছিলাম, যখন একা একা কোনো কাজ করা হয় তখন সেটা নিত্য সমাস হয়, আর যখন পরস্পর কাজ করা হয় সেটাকে ব্যতিহার বহুব্রী সমাস বলে। বলেছিলাম। যেমন হাঁটাহাঁটি, হাঁটাহাঁটি কাজটা কি দুজনের দরকার পড়ে, না নিজে নিজে একা একাই করা যায়? একা একাই করা যায়। একা একাই করা যায়। যখন একা একা কোনো কাজ হচ্ছে তখন পারস্পরিক ক্রিয়া বিনিময়ের কথা এখানে আসবে না, এখানে একজনই কাজটা করছে, সেটা নিত্য সমাস হবে। যেমন খোলাখুলি, কোনো কাজ, মানে একজন ব্যক্তি খুলতে পারেন, কোনো জিনিস খুলছেন হয়তো, সেটা একজন ব্যক্তি করতে পারছেন, দুজনের প্রয়োজন হয় না, পারস্পরিক ক্রিয়া আদান প্রদানের প্রয়োজন হয় না, তাই এটা নিত্য সমাস। বুঝতে পেরেছেন? বলুন, কোনো সমস্যা এটুকুর মধ্যে? না স্যার স্যার। দুজনকে যখন নেবে তখন ওটা কি বললেন একবার বলে দিন। শুনতে পেলাম না ম্যাডাম, একটু বলুন, পরিষ্কার বলুন। যখন কোনো কাজে পরস্পর দুজনকে লাগে আর কি, মানে একজনের দ্বারা হয় না, যখন দুজন থাকে একটা কাজে তখন সেটা কি সমাস হয়? দ্বন্দ্ব। আর একবার একটুখানি না মানে শুনতে পাচ্ছি না, ওটা কিরকম কেটে কেটে ব্যতিহার যাচ্ছে। বহুব্রী স্যার, এটা বললো উনি, ওটা ব্যতিহার বহুব্রী সমাসের একটা সংজ্ঞা কি বললো। বললো, কি বললেন উনি?
বললো যে দুটো স্যার ব্যক্তি বললো কাজ যখন করে একটা যেটা সেইটা। ও দুজন ব্যক্তি যদি কাজটা করে তখন তাকে বেতিয়ার বহুব্রী বলে। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যেমন আমি বললাম কোলাকুলি, কোলাকুলি কি একা একা হয় নাকি? কোলাকুলি একা না একা করা যায়? না স্যার। তখন এটা বেতিয়ার বহুব্রী হবে। স্যার কি ব্যাট বাক্য হবে খোলাখুলি? কোলাকুলির ব্যাস বাক্য বলুন কেউ, দেখি কেউ পারেন কিনা। কোলে কোলে আলিঙ্গন। কোলে কোলে আলিঙ্গন। ইয়েস। অথবা পরস্পরকে আলিঙ্গন করাও কিন্তু কোলাকুলি হয়, বুঝতে পেরেছেন? এটা হবে। তো এই হচ্ছে আমাদের 9 নম্বর। এবার আমরা 10-এ যাই। আমরা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, তারপরে আমরা দেখছি কি করা যায়। কত নম্বরে আছে গ্রামারের কোশ্চেন? আচ্ছা, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কটি? আগের দিন বলেছিলাম। দুটি। দুটো স্যার, দুটো। আচ্ছা, যৌগিক স্বরধ্বনি দুটি কি কি? ওই আর ও। ওই আর ও। ও। ওই আর ও। তাহলে এখানে আমরা চলে আসি, আমরা 1 মিনিট। ওই আর ও, এ বাদেও আরো 25টা আছে, সেগুলোকে যৌগিক বর্ণর মধ্যে আমরা ফেলতে পারি না, যৌগিক বর্ণ নয়। সেই জন্য যদি বলে যৌগিক স্বরধ্বনি বা সন্ধ্যাক্ষর কটি, তাহলে আপনি চোখ বুজে দুটোই বলবেন, কারণ এই দুটোর কার চিহ্ন আছে, কার চিহ্ন আছে। এবার ছোট দিদি থেকে এসছে ছোট দি, এটা এখানে কি লোপ পেয়েছে? সমাক্ষর লোপ সমাক্ষর স্যার। লোপ। মানে দি, আচ্ছা অক্ষরকে কি বলে? দল বলে, তাই তো? অক্ষরকে কি বলে? দল বলে। আমরা এখানে দেখুন তো, দি একটা দল আর একটা দল দি, তাহলে দুটো দল আছে দি দি, এবং দুটোই মুক্ত দল। এর মধ্যে একটা দি কিন্তু লোপ পেয়েছে, মানে একটা অক্ষর বা একটা দল লোপ পেয়েছে, সেই জন্য এটাকে সমাক্ষর লোপ বলে, মানে একই অক্ষর লোপ। মনে থাকবে? স্যার আপনাদের ক্লাস কি ইউটিউবে রয়েছে? আমার কোনো ক্লাস ইউটিউবে নেই, স্যারের লিংকে আছে কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা। সাহিত্য শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে কি পাওয়া যায়? সহযোগ আয়ত্ত। সুযোগ সহযোগ আয়ত্ত। সুযোগ আয়ত্ত হবে নাকি না সহযোগ স্যার, আয়ত্ত? সহযোগ আয়ত্ত। সহযোগ আয়ত্ত। সহযোগ আয়ত্ত। একদম। এইটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন ছিল। আপনি ভাবছেন বফলা আছে মানে দন্তস্বয় হস্যু দিয়ে দিই, এর জন্য বফলা চলে আসলো, আর আয়ত্তর অন্তস্থ, সরি, আয়ত্ত এ, এ, দিয়ে আমি এটাকে সায়ত্ত করে দেবো, এটা কিন্তু ভুল হবে। সায়ত্ত মানে নিজের অধীনে, নিজের অধীনে সায়ত্ত, মানে সু আয়ত্ত না, স্ব আয়ত্ত। স মানে কি? স মানে কি? নিজের। নিজে স্যার।
তাহলে আমি যদি বলি স্বাধীনতা, তাহলে কি আপনি সুযোগ অধীনতা করবেন? স্বাধীনতা কি সুযোগ অধীনতা করবেন? সহযুক্ত অধীনতা। না স্যার, সুর হবে না। সহযোগ অধীনতা করবেন, ভেরি গুড, সহযোগ অধীনতা করবেন, খুব ভালো কথা। আচ্ছা, এই স্বাধীনতার একটু সমাস করুন তো দেখি। স্বাধীনতা এই শব্দটা সমাস করুন তো, বা স্বায়ত্ত এই শব্দটা সমাস করুন তো। স্বায়ত্ত বা স্বাধীনতা এদের সমাস করুন তো। জানা আছে? নয় অধীন। হ্যাঁ, বুঝতে পারলাম না স্যার। না, স্বায়ত্ত হচ্ছে স্বয়ের আয়ত্ত সম্বন্ধ তৎপুরুষ সম্ভবত। সম্ভবত না, ঠিকই বলেছেন, স্বয়ের আয়ত্ত, ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ, এটা হচ্ছে ষষ্ঠী বা সম্বন্ধ। স্বাধীনতাও তাই, স্বাধীনতাও তাই। কিন্তু আমি যদি বলি সাকার, দন্ত সয়াকার কয়াকার র, এর ব্যাসবাক্য কি হবে? দন্ত আকারের শয় সহিত বই নেই, বর্তমান। দন্ত শয় বই আকারের আকারের নেই। সহিত বর্তমান। শর্তক বহুব্রী। আকারের সহিত বর্তমান। আকারের সহিত বর্তমান। তাহলে আকারের সহিত বর্তমান তাকে বলে কি? সাকার। এটাকে আমরা কি বলবো? সহার্থক বহুব্রী, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এগুলো স্যার একটু তাহলে স্বাগত, স্যার স্বাগতই কি সু হবে না শয়েব আসবে? এবার আপনি এখানে ভালো করে দেখুন, স্বাগত, এখানে যদি আমি স করে দিই, তাহলে এখানে গত কোনো সন্ধি হয়? আগত হবে নি স্যার ওখানে? না, আমি আমি বোঝাচ্ছি, বোঝাতে দিন। সযোগ গত আমি যদি করি, এখানে গততে কি অকার বা আকার কিছু আছে? বলুন। নেই স্যার। নেই। কিন্তু নেই স্যার। এখানে এখানে অ আছে, সতে অ আছে। তাহলে আমরা জানি অযোগ অ বা অযোগ আ করলে আকার হয়। তাহলে এই আকারটা আমার কোথা থেকে আসবে এবার বলুন? এখানে গত আছে, তাহলে গততে তো আকার বা অকার কিছু নেই, তাহলে এই আকারটা আমার কোথা থেকে আসবে? এইখানে কিন্তু স করা যাচ্ছে না, তখন আমাকে করতে হবে সুযোগ আগত। কি বললাম বুঝতে পেরেছেন? কি বললাম বুঝতে পেরেছেন? স্বায়ত্ত স্বাগত মানে বুঝতে পারলাম না, আরেকবার স্যার বলুন না। আচ্ছা, একবার ভালো করে বুঝুন। স্বায়ত্ত, আচ্ছা, স্বায়ত্তকে ভাঙলে আমরা কি পাই? এর মধ্যে একটা আয়ত্ত বলে শব্দ আছে না? স্বায়ত্তর মধ্যে আয়ত্ত বলে একটা শব্দ থাকার কথা নিশ্চয়ই, তাই না? স্যার, স্বাগত তো আগত একটা শব্দ পাচ্ছি আমরা, আগত বলে। হ্যাঁ স্যার, এবার আমি একটা কথা বলি, শুনুন আমার কথাটা। আমি যদি এখানে সু করতাম, ভালো করে বুঝুন, সুযোগ আয়ত্ত, তাও কিন্তু স্বায়ত্তই হতো, হতো না? হ্যাঁ স্যার, বাকি ওটাই তো বাকিরা বলুন ব্যাকরণের না, নিয়ম দেখুন। বাকিরা বলুন না একটু, হতো কি না? হ্যাঁ স্যার, হতো। তাহলে আমি কেন করলাম না? কেন করলাম না? মানে আছে, কেন করলাম না তার কারণটা হচ্ছে, স্বায়ত্ত মানে সুন্দরভাবে আয়ত্ত করা নয়। আমরা ইতিহাসে পড়েছি না স্বায়ত্ত শাসন? তাহলে স্বায়ত্ত কথার অর্থ হচ্ছে নিজেকে শাসন করা, স্বায়ত্ত শাসন কথার অর্থ। তাহলে নিজেই নিজেকে শাসন করছে, কারুর অধীনতা নয়, স্বাধীনতা, কারুর পরাধীনতা নয়। তাহলে কারুর যখন পরাধীনতা আসছে না, তখন স্ব মানে নিজের, আর সু মানে কি নিজের? ভালো করে বলুন তো, সু মানে কি নিজের?
না স্যার। না সু স্যার। মানে তো নিজের না। তাহলে যখন আমি স্বায়ত্ত বলছি, স্বায়ত্ত মানে নিজের অধীনে থাকা, নিজের। তাহলে এই নিজের শব্দটা কি করে আসবে? কি দিলে আসবে নিজের? স দিলে আসবে, স দন্ত সয় বয়। তাহলে আপনি নিয়ম অনুযায়ী করলে সুযোগ আয়ত্ত করতে পারতেন, কিন্তু অর্থ অনুযায়ী করলে কিন্তু সুযোগ আয়ত্ত করতে পারবেন না। আপনাকে সহযোগ আয়ত্ত করতে হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কি এটা কি নিপাতন সন্ধির মধ্যে পড়বে নাকি? না, এটা স্বরসন্ধি, এটা স্বরসন্ধি। আচ্ছা আচ্ছা। স্বরসন্ধির কোন নিয়মটা কাজ করেছে এখানে? অ প্রথম যোগ নিয়মটা, অ আ হয়, তাই অ হয়েছে। অবলিক আ যোগ অ অবলিক আ সমান সমান কি? আ আ সমান সমান আ। এই নিয়মটা কাজ করেছে তো এখানে। কি বললাম, বুঝতে পেরেছেন? এবার আমি বললাম যে স্যার স্বাগততে আপনি সযোগ গত দিলেন না কেন? সযোগ গত দিলেন না কেন? বা আপনি তো এটাও বলতে পারতেন, আমি অপেক্ষা করছিলাম আপনাদের উত্তরের, সহযোগ আগত দিতে পারতেন। এরকম হতো, এরকম লেখা যেত। কেউ কোনো নিয়ম জানে না, মানেও জানে না, কিন্তু সে লিখলো সহযোগ আগত স্বাগত। তাহলে আপনি বলুন তো সে নিয়ম অনুযায়ী ঠিক লিখেছে কিনা? বলুন তাড়াতাড়ি। সহযোগ আগত, শয়ে রয়েছে অ, আর আগততে রয়েছে আ। তাহলে অ যোগ আ করলে আকার আসে তো। হ্যাঁ স্যার আছে। তাহলে এটা তো নিয়ম অনুযায়ী ঠিক, কিন্তু স্বাগত। হ্যাঁ। এবার আমার কথা হচ্ছে, স্বাগত কথার অর্থ কি নিজেকে আগত, মানে নিজের আগত? না স্যার। আমি বললাম আপনি আমার বাড়িতে স্বাগত, বা আপনাকে আমার বাড়িতে স্বাগত জানাই। তাহলে স্বাগত মানে তো নিজের আশা নয়, নিজের আশা নয়। তাই জন্য এখানে স করা যাবে না। মানেটা বুঝতে হবে একটু। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরে গেছি এবারে। থ্যাংক না ইউ স্যার। পারলেন না? বুঝতে পারলেন না, পারলেন না, কোনো অসুবিধা? পারলাম স্যার, পারলাম। আচ্ছা, বুঝতে পেরে গেছি। মানে মানেটা বুঝে করতে হবে। একটু মানে তো বুঝতেই হবে, কারণ মানে না বুঝে করলে তো আমরা কোনোটাতেই আয়ত্ত করতে পারবো না। এবার পরেরটায় চলে আসুন, উত্তরীলা। মনে রাখবেন, মেঘনাদ বধ কাব্যে অথবা আমাদের মাইকেল মধুসূদন দত্তের যে কাব্য কবিতাগুলো রয়েছে, সেখানে তিনি যে ধাতুগুলো মানে যে ক্রিয়াপদগুলো ব্যবহার করেছিলেন, তা সবই প্রায় ম্যাক্সিমাম নাম ধাতু, সবই প্রায় নাম ধাতু। এবং তিনি নাম ধাতুর উপরে খুব ফোকাস করেছিলেন বা ব্যবহার করেছিলেন। তাহলে আমরা এই উত্তরীলা, এটা কি ধরনের ধাতু করব? নাম ধাতু স্যার। এটা কোথা থেকে নামধাতুজ ক্রিয়া, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত একটি বিশেষ আলাদা পদ্ধতি ব্যবহার করতেন, সরাসরি বিভক্তি যুক্ত করে দিতেন, দিতেন না, সেই হ্যাঁ জন্য হ্যাঁ তার নামকরণ করা হয়েছিল হ্যাঁ, মাইকেলি যেমন নামধাতুজ ক্রিয়া। যেমন একটা শব্দ আমি বলছি নীরবিলা, উত্তরিলা, এরকম। এটা মূল শব্দ কোথা থেকে এসছে? অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যুক্ত করা, একটা হ্যাঁ, প্রত্যয় মানে যুক্ত হবে, তারপর যুক্ত বিভক্তি করা। যুক্ত হবে। কিন্তু এখানে যুক্ত হয়নি, এখানে উত্তর যুক্ত যোগ হয়নি, কিন্তু তা ইলা। সত্ত্বেও এটা হচ্ছে ওই নামধাতুজ ক্রিয়ায়, কিন্তু এটার উত্তর হওয়া উচিত ছিল মাইকেলি নামধাতুজ ক্রিয়া, কারণ মাইকেল মধুসূদন দত্তের নিজস্ব একটা সৃষ্টি হ্যাঁ, এটা। কিন্তু তা তো আর দেয়া যাচ্ছে না। ঠিক আছে, তো এগুলোকে আমরা নামধাতুজ ক্রিয়াই বলবো। উত্তর থেকে এসছে, উত্তর যোগ ইল যোগ উত্তরিলা। পরে যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নাম শব্দ অথবা ধাতুর পরে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করে, সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলি? কি বলা হবে? প্রত্যয়। প্রত্যয়। প্রত্যয়গতর আক্ষরিক অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস। নতুন শব্দ গঠনের কি কি রীতি আছে? নতুন শব্দ গঠনের কি কি রীতি আছে?
নতুন শব্দ গঠনের রীতি হচ্ছে সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ, এগুলো হচ্ছে নতুন শব্দ গঠনের রীতি। মানে এইগুলোকে কাজে লাগিয়ে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। পরে চলে আসুন, ঢেকি, কুলা, ডাসা, ঢেউ, এগুলো সব দেখে কি মনে হচ্ছে? এগুলো আপনারা দেশি জানেন, এগুলো মুখস্থ করার বিষয়, আপনারা জানেন নিশ্চয়ই। দেশি এগুলো সব। সবই দেশি শব্দ, দেশি। কিন্তু আমরা এটাকে কি বলতে পারি? আগন্তুক, তাই তো? আগন্তুক বলা যায়। বিদেশি এবং দেশি দুটোই আগন্তুকের মধ্যে পড়ে যায়। অতীতে যে কাজ শেষ হয়েছে তার ক্রিয়ার কালকে কি বলে? শেষ হয়েছে সাধারণত আচ্ছা, নিত্য বৃত্ত সাধারণ যদি বা নিত্য বলতাম, অতীত। নিত্য বৃত্ত যদি বলতাম তাহলে কি হতো? নিত্য বৃত্ত অতীতে অতীতটা যে কি? কাজ অতীতে যে কাজ প্রত্যেক কাজটা দিনই করা হতো। চলতো মানে তার মানে ত, তে আর তাম এগুলো থাকে, তাই তো? হ্যাঁ স্যার। নিত্যবৃত্ত অতীতে ত, তে, তাম থাকে। আচ্ছা মানে বলুন। ঘটমান অতীতেরই। হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ত, তে, তাম থাকবে, ত, তে, তাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, রূপগত দিক থেকে ক্রিয়ার কাল কয় প্রকার? এরা একটা প্রশ্ন করেছে, আমি কোথাও একটা দেখেছিলাম। রূপগত দিক থেকে ক্রিয়ার কাল কত প্রকার? ঘাবড়ে গেলেন? উত্তর হবে 3 প্রকার। কি বললাম, বোঝা গেল? স্যার কি কি? কি কি ক্রিয়ার কাল কত প্রকার হতে পারে বলুন? অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। ওগুলো তো রূপের পরিবর্তন ঘটাচ্ছে, ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটায় কিনা বলুন? ক্রিয়ার রূপের পরিবর্তন কি ঘটায় না ঘটায় না? বর্তমান কালে যে ক্রিয়া থাকে, ঘটাই স্যার। অতীত কালে কি সেই ক্রিয়াই থাকে? ভবিষ্যতেও কি সেই থাকে? পরিবর্তন হয়। তাহলে রূপগত দিক থেকে ক্রিয়ার কাল বললে 3 প্রকারই বলবেন। আচ্ছা, ঐতিহাসিক বর্তমান কি জিনিস? স্যার ঐতিহাসিক চিরন্তন কালের কোনো সত্য ঘটনা যেটা। কি বর্তমানে বর্তমানে ইয়ে করা, ইয়ে করা মানে? অতীতের কোনো মানে ঘটনাকে বর্তমানে প্রকাশ করা। অতীতের, হ্যাঁ, প্রকাশ মানে করা। অতীতের কোনো ঘটনা সেটা বর্তমানের পরিপ্রেক্ষিতে যখন আমরা বলি তখন তাকে বলা হয় ঐতিহাসিক বর্তমান, তাই তো? হ্যাঁ স্যার, যেমন 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। হয়েছিল। না, হয় হয় উনিশশো রবীন্দ্রনাথ গীতাঞ্জলি সাতচল্লিশ সালে পরিষ্কার করেছিলেন। হ্যাঁ, 1947 সালে স্বাধীন হয়। মানে হ্যাঁ, এটা ঐতিহাসিক একটা ঘটনা, কিন্তু এইবার বর্তমান কাল দিয়ে খবরদার প্রকাশ করা স্বাধীন হচ্ছে। হয়েছিল বললে বলা যাবে না। স্বাধীন হয়েছিল না, বললে হয়। কিন্তু ভুল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার, হয় হবে। আচ্ছা, সন্দিগ্ধ অতীত কাকে বলে? স্যার পুরা পুরা ঘটিত অতীতকে মনে হয়। আচ্ছা, খুব ভালো কথা। পুরা ঘটিত। সন্দিগ্ধ অতীত বলা হয় পুরা ঘটিত ভবিষ্যৎকে। আচ্ছা আচ্ছা। এটা মাথায় এইগুলো স্যার রাখবেন। দু একটা একটু সেন্টেন্স দিয়ে উদাহরণগুলো দিয়ে দিন, যদি তাহলে হ্যাঁ, সুবিধা ওই হয়। উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, ওইগুলো একটু যেমন দিয়ে দিন। ঐতিহাসিক বর্তমানে একটা উদাহরণ দিলাম, ওই রকম সন্দিগ্ধ অতীত বা পুরাঘটিত ভবিষ্যৎ, সে কাজটি করে থাকবে। করিয়া থাকিবে। আমি সাধু ভাষায় বললাম, সে করিয়া, কাজটি করেই থাকবে। সে কাজটি বা হ্যাঁ, করিয়া থাকিবে।
করিয়া থাকিবে মানে কি, আপনার একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে যে করে থাকতে পারে আবার নাও করতে পারে, কি তাই তো? একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে না, যে কাজটা করেও থাকতে পারে আবার নাও করে থাকতে পারে, সে কাজটি করিয়া থাকিবে। তার মানে সে সকাল বেলায় কাজটি করিয়া থাকিবে, সে রাত্রিবেলায় কাজটি করিয়া থাকিবে। তার মানে বলতে যাচ্ছে কাজটি হয়তো সে কমপ্লিট করে থাকতে পারে অথবা নাও করতে পারে। তো এখানে ভবিষ্যতে কাজটি হয়েছে, মানে হয়েছে বলতে হবে, ভবিষ্যতে কাজটি হবে, কিন্তু আপনার এখানে একটা সন্দেহের প্রকাশ ঘটছে এবং মনে হচ্ছে যেন অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেই জন্য এখানে সন্দিগ্ধ অতীতের প্রসঙ্গ এসছে। এই দুটো জায়গা একটু মাথায় রাখবেন, ঐতিহাসিক বর্তমান আর সন্দিগ্ধ অতীত। আর একটা জিনিস আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করব, সেটা হচ্ছে মৌলিক কালের ক্রিয়া, যৌগিক কালের ক্রিয়াটা কি। মৌলিক কালের ক্রিয়া, যৌগিক কালের ক্রিয়া, এই আচ্ছা, মৌলিক কালের ক্রিয়াটাই আমি আগে একটু বলে নিই। মৌলিক কালের ক্রিয়াটা কি? এনিওয়ান? বলে দিন। দেখুন, মনে করুন আমি এই ক্রিয়াটিকে ভাঙলাম, করছি বা করিতেছি। এটাকে আমি যখন ভাঙছি তখন আমি এখানে ধাতু লিখছি কর যোগ ইতে যোগ আজ যোগ ই, করিতেছি। এখানে কতগুলো ধাতু আছে বলুন তো চোখে দেখে? স্যার দুটো স্যার। একটাই ধাতু আছে, মৌলিক ক্রিয়া এটা। না, মৌলিক ক্রিয়া আমি বলছি না, আমি বলছি এখানে দুটো ধাতু আছে, একটা এটা তো মৌলিক ধাতু। ও, করিতেছি আট বলছেন? আট আচ্ছা 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 আট আচ্ছা। এটা হচ্ছে হচ্ছে পঙ্গু ধাতু। পঙ্গু ধাতু, ভেরি গুড, পঙ্গু ধাতু। হুম। পঙ্গু ধাতু, ঠিক বলেছেন। যখন একটা মৌলিক পঙ্গু ধাতুর ক্রিয়া সাথে, হয় স্যার ধাতু। যদি একটা মৌলিক ধাতুর সাথে একটা পঙ্গু ধাতু থাকে কোনো ক্রিয়াপদের মধ্যে, সেই ক্রিয়াকে যৌগিক কালের ক্রিয়া বলে। ভালো করে বুঝবেন, যৌগিক কালের ক্রিয়া বলে। কি বললাম? যদি দুটি ধাতু থাকে, একটি মৌলিক এবং একটি পঙ্গু, সেই ক্রিয়াকে যৌগিক কালের ক্রিয়া বলে। মনে থাকবে। কি বললাম, বোঝা গেল? স্যার বুঝে গেছি। এবার আমি যদি বলি করি, ভালো করে দেখুন, করি, এটাকে আমি ভাঙলে কি পাই? কর যোগ, হর্ষই স্যার। এখানে কটা ধাতু আছে? একটা। একটাই। এটাকে মৌলিক কালের ক্রিয়া বলে। এইটা একটু মাথায় রাখবেন, এই তথ্যটা একটু মাথায় রাখবেন, যে একটা ধাতু থাকলে মৌলিক কালের ক্রিয়া, দুটো ধাতু থাকলে তার মধ্যে একটা পঙ্গু ধাতু থাকতে হবে, সেটা যৌগিক কালের ক্রিয়া। অনেক কথা হলো। এবার বিভক্তি কি? বিভক্তি হলো, বিভক্তি কি জিনিস বলুন? অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ। তাহলে কোনটা হবে? প্রথমটা হবে স্যার। স্যার প্রথমটা হবে, প্রথমটা হবে স্যার। শিওর তো? হ্যাঁ স্যার শিওর। একদম প্রথমটা হবে। বিভক্তির প্রত্যয় করুন তো।
স্যার ডি ঘনজ যুক্ত তি। টি পূর্বক ভজ যোগ তি। এইখান থেকে আপনি আমাকে বলুন কোনটা ইট পেয়েছে, কোনটা ইট পেয়েছে প্রত্যয় থেকে। ওই প্রত্যয় থেকে ক। কোনটা ইট পেয়েছে? ক। ক স্যার ক। ক লোপ পেয়েছে, ভেরি গুড। ক কয় তয় ক হস এটা লোপ পেয়েছে, এটাকে ইট পাওয়া বলে। ইট, ইট মানে লোপ। সংস্কৃতে ইট কথার অর্থ লুপ্ত হওয়া, বুঝতে পেরেছেন? যেমন আমি এখানে আরেকটা শব্দ বলছি, দৃশ যোগ সানজ, এখানে ইট পেয়েছে কোনটা? স্যার ম, স্যার ম চ। দৃশ্যমান। চ লোপ পেয়েছে, চ, এটাকে ইট বলে। এই চটা লোপ পেয়েছে, এটাকে ইট পাওয়া বলে। তালবস্য মতে পরিণত হয়েছে, মান হয়ে গেছে, শানটা মান হয়ে গেছে। ঠিক আছে, ওটা তো লোপ পায়নি, ওর পরিবর্তন ঘটেছে। আমি বলেছি লোপ পেয়ে গেছে, চলে গেছে, নেই। কি বললাম বুঝতে পেরেছেন? পরে বলুন কর্মধারা এবং তৎপুরুষ সমাসের পার্থক্য কোনটা? স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে ওই প্রত্যয় প্রসঙ্গে একটা প্রশ্ন করতাম আমি আর কি। বলুন। সেটা হচ্ছে যে ওই প্রত্যয়ে আমাদের আছে কৃৎ প্রত্যয়ে ন্যাত, যৎ, ক্যাপ, এই প্রত্যয়গুলো মানে তিনটেই জ প্রত্যয়, কিন্তু নট কোনটা কোন যত কম। জায়গায়, হ্যাঁ তিনটেই আর কি কোথায় কোনটা বসবে একটু যদি মানে কিভাবে বুঝবো এটা বুঝিয়ে দিতেন তাহলে সুবিধা হতো, তো গুলিয়ে যায় ব্যাপারটা। তিনটেরই বাংলা রূপ হচ্ছে জ, বুঝতে পেরেছেন? ওই জন্যই গুলিয়ে যায় যে কোনটার পাশে জ যদি বলে এইবার দেয়, জ নদ থাকলে যত অসুবিধা হয় কপ না। এগুলো হচ্ছে সংস্কৃত রূপ। হুম। এবার যদি আপনাকে সংস্কৃত মানে এমসিকিউ আকারে সংস্কৃত প্রত্যয়গুলো তুলে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার গোলমাল হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ যদি বাংলা প্রত্যয় উল্লেখ করে দেয়, জ দেয়, তাহলে কোনো সমস্যা নেই, তাই তো? হ্যাঁ, জ হলে তো বুঝতেই পারছি যে জ হচ্ছে, জ ফলা হবে, কিন্তু হ্যাঁ আমি বলে দিচ্ছি, সবগুলোতেই জ ফলা। হুম। ওটা আমি বলে দিচ্ছি। লাস্টে কোশ্চেনটা বলে নি, কর্মধারা এবং তৎপুরুষ সমাসের পার্থক্য কোনটা? কোনটা হবে? শিগগিরই বলুন। কোনটা হবে আপনাদের মতে? স্যার ক হবে, ক। কোনটা হবে? কয়েকটা স্যার হবে না। শুনতে পাচ্ছি না, ক না খ বলছেন? ক। ক বলছেন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ক হবে, কারণ খটা হতো, কিন্তু এখানে বলে যে তৎপুরুষের বিভক্তি চিহ্ন লোপ পায় না, কিন্তু তৎপুরুষের তো হ্যাঁ স্যার বিভক্তি। এই জন্যই। হ্যাঁ লোক পাই। সত্যিটাই তো পাই। হ্যাঁ, লোপ না পেলে তো অলুক হয়, অলুক, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিনিস আমি আপনারা আমাকে বললেন যে যত, নথ এবং কপ কোথায় কোনটা হয়, একটু যদি বলে দেন ভালো হয়। তো আমি কোথায় বলি, 1 মিনিট একটু ওয়েট করুন। হ্যাঁ,
দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, দেখতে পাচ্ছি। যৎ বা য উচিত অর্থে কর্মবাচ্যে যৎ প্রত্যয় হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমি বললাম দেও, দয়কার অন্তস্থ দেও। দেও কথার অর্থ হচ্ছে দা যোগ অর্থ বলছি, প্রত্যয় হচ্ছে দা যোগ যৎ। আপনি অন্তস্থ যাও লিখতে পারেন ব্র্যাকেটে, কোনো অসুবিধা নেই। দা হচ্ছে ধাতু। এবার আমার প্রশ্ন হচ্ছে আপনি বুঝবেন কি করে যে এটা কর্মবাচ্য আর এটা উচিত? আমি যদি বলি দেও, দেও কথার অর্থটা কি? যেটা দান করা উচিত তাকে দেও বলে তো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেও কথার অর্থ হচ্ছে যা দান করা উচিত। তাহলে উচিত অর্থে এটা হচ্ছে কি হচ্ছে না স্যার বলুন? হ্যাঁ, হচ্ছে, বুঝতে পারছি। আমি ওইটাই জেনে নিতে চাইছিলাম আর কি, যে তিনটে আর কিভাবে এবার ডিফারেন্সিয়েট ভালো করে করবো। বুঝুন, যা দান করা হয়, যা হচ্ছে একটা কর্ম, এটা একটা অবজেক্ট। যেহেতু এটা হুম। একটা কর্ম, সেই জন্য যার মধ্যে কর্ম উপস্থিত থাকে তাকে কর্মবাচ্য বলে। মানে কর্ম যদি প্রাধান্য পায় তাকে কর্মবাচ্য বলে। কর্ম থাকলেই কর্মবাচ্য হবে এমনটা নয়, কর্ম প্রাধান্য পেলে কর্মবাচ্য হবে। দেহ কথার অর্থই হচ্ছে কোনো কিছু দেওয়া হচ্ছে, অর্থাৎ যেটা দান করা হচ্ছে তার উপরে ফোকাস করা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কর্মবাচ্য। ঠিক তেমনি ভাবে আমি বললাম পেয়, পয়গার অন্তস্থ পেয়। পেয় কথার অর্থ হচ্ছে পা ধাতু যোগ যৎ, কি তাই তো? অন্যান্য যারা রয়েছেন বাকিরা, তারা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। উচিত, উচিত অর্থে এটা ব্যবহৃত হয়েছে। পেয় কথার অর্থ পান করা উচিত। এবার নিশ্চয়ই কোনো কিছু তো পান করবে, তার মানে এর মধ্যে একটা কর্ম থাকবেই থাকবে। তার মানে এটা একটা অবজেক্ট আছে, প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা একটা কর্মবাচ্যের উচিত অর্থে যৎ প্রত্যয়ের উদাহরণ দিলাম। বুঝতে পারছেন না পারলেন না? পেরেছি স্যার, পরেরটাই। বাকিরা বুঝতে পেরেছেন? হ্যাঁ যিনি স্যার। যিনি প্রশ্ন করলেন তিনি বুঝেছেন, ঠিক আছে। বাকিরা যারা করলেন না, যারা শুনছেন, তারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার নথ, নথ মানেও জ। যেমন এখানেও ভালো করে একটা জিনিস ভালো করে বুঝুন, যে এখানেও উচিত অর্থে কিন্তু ব্যবহার হয়, এখানেও উচিত অর্থে ব্যবহৃত হয়। এখানেও কর্মবাচ্যের রূপ আসে, কর্মবাচ্যে, ভালো করে বুঝবেন। সুতরাং নথ আর যতের মধ্যে খুব একটা পার্থক্য আপনি লক্ষ্য করতে পারবেন না। যেমন ভালো করে আমি যদি বলি, আমি বললাম একটা শব্দ বললাম, মনে করুন ধার্য বলে আমি একটা শব্দ বললাম, ধার্য, ধার্য। এবার ধার্য রেপ আছে, রেপ থাকলে রিকার হয়, এটা আমরা জানি। রুট দিলাম, এখানে নথ প্রত্যয় বসিয়ে দিলাম, বা ব্র্যাকেটে জ প্রত্যয়, ঠিক আছে। কিন্তু এই নথটা আসলো কোথা থেকে, কেন দিলাম আমি নথ? আচ্ছা আমাকে বলুন তো, ধার্য করার অর্থটা কি? ধার্য কথার অর্থ কি বলুন তো? ঠিক ঠিক করা বা করা। আরেকবার বলুন। স্থির করা, ঠিক করা। ধারণ যা করা। ধারণ করা, মানে ধার্য করার অর্থ হচ্ছে যেটা ধারণ করা উচিত, তাই তো? যা ধারণ করা উচিত। এইবার আমাকে প্রশ্ন করুন, যে ধারণ করা উচিত মানে কোনো কিছু তো নিশ্চয় ধারণ করবে, ঠিক কি না?
সেটা কোনো নিয়ম হতে পারে, সেটা কোনো আচরণ হতে পারে, বা সেটা কোনো বস্তু হতে পারে, সেটা কোনো বস্ত্র হতে পারে, তাহলে এর মধ্যে একটা কর্ম আছে তো। এর মধ্যে একটা কর্ম আছে না নেই? আছে স্যার। হ্যাঁ, এইবার একটা জিনিস আপনাদের মাথার মধ্যে আসলো যে স্যার দুটোই কর্মবাচ্য, দুটোই উচিত, তাহলে স্যার কি তাহলে আমি কি করব, মানে কি করব, কোনটাকে কি করব? মনে রাখবেন, এই যে নথ, নথ যুক্ত প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলো সাধারণত বিশেষণ হয়। নথ যুক্ত মানে নথ প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলি সাধারণত কি হয়? বিশেষণ হয়। যেমন ধার্য, এটা কি বিশেষণ পদ? ধার্য কি বিশেষণ পদ? আমরা জানি ধারণ থেকে এসছে। ধারণ থেকে কি এসছে? ধারণ থেকে কি এসছে? ধার্য। তাহলে ধার্য কথার অর্থ যেটা ধারণ করা হয়ে গেছে অলরেডি, অর্থাৎ এটা একটা কোয়ালিটি, এটা একটা গুণ, তার মানে এটা একটা বিশেষণ পদ। যেমন আমি বললাম শিরোধার্য। শিরোধার্য, শিরোটা হচ্ছে আপনার এক্সট্রা শব্দ, তো এখানেও সেই এটাও বিশেষণ পদই হবে। শিরোটা হচ্ছে আপনার উপপদ এটা। আমি বললাম আহার্য। আহার্য, এটা কোথা থেকে এসছে? এটা আহার থেকে এসছে, আহার থেকে, ঠিক কি না? আহার থেকে এসছে আহার্য। তাহলে এখানে আমরা এরকম করতে পারি, আহার থেকে এসছে যখন হার্য, মানে রি ধাতু যোগ নথ, আ রি যোগ নথ, আহার্য। এই এইটা একটু বোঝা যায় যে রিকারান্ত ধাতুর শেষে নদ বসবে, এটা বুঝতে পারি, কিন্তু ওই বাকি দুটো নদ বসবে না। যেমন আগেরটা হলো যে ওই যতের উদাহরণ দিলেন, অন্তস্থ অনেক ক্ষেত্রে আসে, কিন্তু অনেক সময় অন্তস্থ আসেও না, জফলা আসে, লভ্য কিংবা উম, এই ধরনের অনেক, শস্য। একদম একদম। শস্য, শস্যটা কি বাচ্চ আপনি বলুন তো? লভ্যটা, শস্যটা, এগুলো কি বাচ্চ বলুন? বাচ্চুসের বাক্যে প্রয়োগ না করলে আলাদা করে শব্দ দেখে কি করে নির্ণয় করব? এগুলো সব বিশেষ্য, মানে শস্য তো অবশ্যই বিশেষ্য, লভ্য লাভ করা হয়েছে যা সেটা সম্ভবত। এগুলো বিশেষ্য সবই বুঝলাম, কিন্তু এটাও, এটা কি বাচ্চ? এটা হচ্ছে কর্মবাচ্য। আপনি শব্দ দেখে বলুন তো কর্মবাচ্য কেন বললাম আমি? শস্য নিশ্চয়ই কোনো বস্তুকে ইন্ডিকেট করছে এবং সেটাকেও অবশ্যই অবশ্যই। ফলায়, তাহলে এটা কর্মবাচ্য। হ্যাঁ। লভ্য মানে যেটা লাভ করা হয়েছে, অর্থাৎ যেটা আমরা লাভ করেছি, তাহলে সেটাও কোনো না কোনো একটা বস্তু আমরা লাভ করেছি, তাহলে সেটাও কর্মবাচ্য, আচ্ছা। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। আমি যদি বলি দ্রব্য, ভালো করে বলুন দ্রব্য। দ্রব্যটা কি বিশেষ্য পদ না বিশেষণ পদ? দ্রব্য বিশেষ্য। বিশেষ্য। তাহলে এটা কোন বাচ্য? কর্মবাচ্যই হচ্ছে। কর্মবাচ্য। ভালো কথা। আমি বললাম শ্রব্য। শ্রব্য মানে যেটা শোনা উচিত বা যেটা শোনা হয়েছে, এরকম একটা বিষয়, এটাও কোন বাচ্য? কর্মবাচ্য। এবং এটা সব কটাই বিশেষ্য পদ, এখানে যে কটা পদ আছে সব কটাই বিশেষ্য পদ। সব কটাই বিশেষ্য, সবগুলোই কর্মবাচ্য, কিন্তু সবগুলোর প্রত্যয় কিন্তু এক হবে না। যেমন এই সব কটাই শ্রব, যৎ প্রত্যয় হবে। আচ্ছা, শ্রুত যত হবে হচ্ছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটাতে যৎ হবে, কারণ এগুলো বিশেষ্য পদ। আমি তাহলে আপনাকে একটু ভেঙে বলে দিই কি, মানে কি হলো। যেমন আমি বললাম লভ। লভ, ও
আমি বললাম লব, ল ভয়ে হস, লব যোগ হুম, যত, শস্য কি হবে? লব্ধ। শস্য সযুক্ত যত। দ্রব্য কি হবে? দ্রব্য কি হবে? দ্রব্য বলুন তো দেখি, দ্রব্য কি হবে? বয়জা বলা রয়েছে দ্রু ব ব, দ্রু দ্রু যুক্ত। দ্রু হবে, দ্রু হ্যাঁ, যোগ যত, কারণ এখানে ব আছে, ব থাকলে আগের বর্ণে হস্য বা দীর্ঘকার আসি। শ্রব্য যেরকম শ্রু হবে, শ্রু যোগ যত, তাহলে এগুলোর সবকটা যত প্রত্যয় হলো, কারণ এগুলোর সবকটা কি? বিশেষ্য পদ। কি পদ? আচ্ছা, যৎ প্রত্যয় নিষ্পন্ন শব্দ সবগুলোই বিশেষ্য হবে। হ্যাঁ, এবার আরো আরো দুটো উদাহরণ দিচ্ছি। মনে করুন বললাম গেও, গেও নিশ্চয়ই যেটা গান করা হয়েছে, হুম, তাহলে নিশ্চয়ই সেটা গই বস্তু কিনা? গই মানে বস্তু গই বলতে যোগ সেটা, যত। মানে সেটা একটা গানকে বোঝাচ্ছে, তাই তো? গানকে না, গেয় মানে গাওয়া হয় যা বা গাওয়ার যোগ্য সেগুলোকে গেয় বলা হয়। মানে কোন একটা গানকে আমরা বলতে পারি এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা কি পদ? একটা বিশেষ্য পদ। হুম, তাহলে এখানে আমার ধাতুটা হবে গই ধাতু, যৎ হুম। প্রত্যয়। কি বললাম বোঝা যাচ্ছে? বাকিদের সমস্যা সুবিধা জিজ্ঞাসা করুন বুঝতে না পারলে। একটু গন্ডগোলের লাগতে পারে, কারণ এগুলো একটু অন্য রকমের তো। এবার আসছে আপনার কপ প্রত্যয়। কপ, কপ মানেও হচ্ছে আপনার জ। কপ প্রত্যয় কিন্তু আপনার উচিত অর্থেই ব্যবহৃত হয়, একই, কোনো পার্থক্য খুব একটা বেশি নেই। সেই জন্য আপনি যদি নট যত কপ লিখতে না পারেন ঠিক করে, আপনার যদি জ লিখতে হয়, কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু লেখার তো অপশন নেই আমার। যদি থাকতো তাহলে তো আমি লিখে এবার দিতাম। মুশকিলটা আপনাকে হচ্ছে অপশন অপশানে, থাকবে। আপনাকে অপশানে অন্তস্থ জয় দেবে, কারণ কিছু কিছু আমি যেমন এখনই কপ বলবো, কপের সাথে আপনার যতের সম্পর্ক রয়েছে। যতের কিরকম সম্পর্ক রয়েছে? যে আপনি যখন কপ লিখবেন, তখন কপও হচ্ছে আপনার বিশেষ্য পদ হতে হয় বা হয়, এবং এখানেও উচিত অর্থে ব্যবহৃত হয়, কর্মবাচ্যে হয়। তাহলে এবার আপনি বলুন তো, আপনি কি করে পার্থক্য করবেন? এটা কর্মবাচ্যে হয়, এটা উচিত অর্থে হয়। ওইখানেই তো মুশকিলটা। মানে আমি ভাবছি যে এরকম কোনো নিয়ম কি আছে যেটা হয়তো এক নজরে দেখেই বুঝতে পারবো যে এইটা বসবে আর কি, সেটাই জানার ছিল আর কি। কিন্তু না, এটা খুব এখানে কনফিউজ। আলাদা করে এরকম কোনো নিয়ম সাধারণত খুব একটা দেখতে পাইনি আমি এখনো পর্যন্ত, যে তার আলাদা মানে করে আমাকে নিয়ম আছে। বিশেষ করে এই শব্দগুলো আর কি ভালো করে দেখে নিতে হবে যে। হ্যাঁ, কিছু কিছু শব্দ যেমন এখানে আমি বললাম কৃত্য, কয়েরই তাই বললাম কৃত্য। এবার আপনি তো ক্রিযোগ যত করতে পারেন, কারণ কৃত্য তো একটা কিন্তু বিশেষ্য পদ। কিন্তু যত করলে আপনার একটু ভুল হয়ে গেল, কারণ নিয়ম অনুযায়ী, মানে উদাহরণ অনুযায়ী এটা হয়ে যাবে আপনার কপ। কপ, বৃত্ত, কপ সবই কৃত্য, কপ হবে। ভৃত্য, ধৃত্য, বৃত্ত, বিদ্যা, হত্যা, এই শব্দগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, যেমন বিদ্যা। কিন্তু আবার প্রথমেই দেখুন বলা বলা থাকে ব্যাকরণ বইগুলোতে যে ঋকারান্ত ধাতুর উত্তর মানে তারপরে নৎ প্রত্যয় হবে, কিন্তু এইখানে আবার দেখুন যে ঋকারান্ত ধাতুর পর আসলে যে শব্দ অন্তত শব্দটা তৈরি হচ্ছে সেটার উপর অনেক সময় দৃষ্টি মানে নজর রাখতে হবে যে সে কি হ্যাঁ, হচ্ছে। মানে সব সময় যে নিয়মেই সবকিছু হবে এমনটা নয়। না, না, অনেক গোঁজামিল দেওয়া আছে, একটু বুঝে নিতে হবে। যাই হোক, ঠিক আছে, এবং এর সঠিক ব্যাখ্যা আপনি কোনো বইতে পাবেন না। কোথাও নেই। যেমন বিদ্যা, বিদ্যা আপনি কি করবেন? বিদ যোগ কপ কপ হবে। যোগ আ,
আপনাকে দিতেই হবে লাস্টে। হ্যাঁ, যেমন আপনি হত্যা, হত্যা কি করবেন? হন ধাতু। হন যুক্ত কপ, কবযুক্ত আ। হন যোগ কপ যোগ আ করবেন। ধাতু খুঁজতে অসুবিধা হয় না, এই তিনটের মধ্যে ভীষণ গুলিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যেমন সূর্য, আপনি কি করবেন? সূর্য, সবাই জানে সূর্য তো জ হয়, হুম, সূর্য। এবার শ্রীযুক্ত। এবার ভালো করে একটা জিনিস দেখুন তো, অন্তত জয়ের রেপ রয়েছে। রেপ থাকলে আপনি একটু আগে কি শিখলেন? নথ প্রত্যয়টা বেশি ইউজ হয় না? রেপ মানে হুম, অন্তস্থ জয় রেপ টেপ থাকলে নথ। কিন্তু এইখানে আবার হয়ে যাচ্ছে শ্রী, শ্রী যোগ কপ, সূর্য। সূর্য শব্দ আসলে সঠিক আগে প্রথম দিকে উচ্চারণ হতো অন্তস্থ জয়ে, মানে ফলা দেওয়া হতো আর কি। সেটা এখন আধুনিকে উঠে গিয়েছে। সেটা বুঝলে হয়তো কপ থাকবে, কারণ এই কপ ধাতুর পর প্রত্যেকটাতেই আর কি জফলা থাকছে, যেটা নতে থাকবে না। নতে সবগুলোই অন্তস্থ জয়ে পরিণত হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো। হ্যাঁ, জফলাটা কপে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে জফলা থাকছে, কিন্তু দু একটা ক্ষেত্রে আবার কিন্তু থাকছে না। নতেও পাবেন জফলা। হ্যাঁ, সব কটাতেই পারবো, আমি তো বললাম তো পট পট যুক্ত নদ পাঠ্য ভীষণ মুশকিল। ঠিক যাই আছে। হোক, এবার ঠিক আছে, আলাদা অনেক করে কোনো যে অনেকটাই। রূপ বা গঠন খুব একটা বেশি আমরা পাচ্ছি না। ঠিক আছে, পরেরটাই যান, নাহলে শেষ করা যাবে না। ঠিক আছে, বুঝলাম অনেকটা। দেখুন, আচ্ছা, এখানে 11-12 কিছু জিনিস আছে, লাস্টের দিকে আমরা যাই। আচ্ছা, ব্যাকরণ কত নম্বরে আছে? শব্দার্থ পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তনের কারণ কি? কতগুলো কারণ আছে। এটা 11-12 জন্য। শব্দার্থ পরিবর্তনের কারণ কটি বলুন? শব্দার্থ পরিবর্তনের কারণ কতগুলি, শব্দের প্রসার হয়। না, ওগুলো ধারা তো। ধারা, হ্যাঁ, কারণ। পারবেন বলতে, বলুন। একটুখানি ভাবলেই পেয়ে যাবেন। আমি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি, তারপরে আমি বলে দিচ্ছি। বাকি যারা আছেন তারা একটুখানি বলার চেষ্টা করুন। ভাষার বিবর্তন একটা হতে পারে। ভাষার বিবর্তন, আর বাকিরা? ব্যুৎপত্তি সম্পর্কে সঠিক ধারণা না থাকা হতে পারে, কিন্তু সঠিক কারণটা এখনো মনে আসছে না, আপনি একটু বলে দিন। হ্যাঁ, আমি এবার বলে দিচ্ছি। মূল দুটো কারণ আছে, হ্যাঁ। একটা হচ্ছে ভৌগোলিক কারণ, আর একটা হচ্ছে ঐতিহাসিক কারণ। কি বললাম?
ভৌগোলিক কারণ ভৌগোলিক কারণ আর ঐতিহাসিক কারণ। ভৌগোলিক কারণ আমি যেমন উদাহরণ দিচ্ছি, যেমন আমরা গ্লাস, ইংরেজিতে গ্লাস কথাটার অর্থ কি? গ্লাস কথাটার অর্থ হচ্ছে কাঁচের তৈরি একটা পাত্র, তাই তো? এটা হচ্ছে আমাদের মূল অর্থ, কাঁচের তৈরি জলপাত্র বলা যেতে পারে গ্লাস। কিন্তু বাংলাতে আমরা এটাকে ব্যবহার করছি যে কোনো কিছুর দ্বারা তৈরি জলপাত্র, যে কোনো কিছু দ্বারা তৈরি। তাহলে এই যে ভৌগোলিক কারণ, এটা বিদেশে আমরা গ্লাস বলছি, ইংরেজিতে এটাকে গ্লাসকে বলছে কাঁচের তৈরি জলপাত্র, আর আমাদের বাংলাতে আমরা বলছি যে কোনো কিছুর দ্বারা তৈরি জলপাত্র। এটা একটা ভৌগোলিক কারণ। যেমন আরেকটা শব্দ আমি আপনাদেরকে বলছি, যেমন ধরুন অভিমান। অভিমান বলে একটা শব্দ আছে, অভিমান। অভিমান আমরা যদি বাংলায় বলি তাহলে এটা অভিমান করা মানে স্নেহ মিশ্রিত একটা অনুরাগ বলা যেতে পারে, বা অনুযোগ, মানে একটা অভিমান করে থাকা বলি না, যে স্নেহ মিশ্রিত একটা ভাব ওর মধ্যে থাকে। কিন্তু এটাই যখন আমাদের একটু রুক্ষ শুষ্ক অঞ্চলে চলে যাবে, ভারতবর্ষে একটু পাহাড়ি অঞ্চলে, একটু মালভূমি অঞ্চলে, সেখানে অভিমান করাটার অর্থ চলে আসবে অহংকার। অহংকার এটাও কিন্তু একটা ভৌগোলিক কারণ বলা যেতে পারে, শব্দের মানে অর্থ পরিবর্তন। তাহলে আমি দুটো আপনাদেরকে উদাহরণ দিলাম, একটা হচ্ছে আপনার গ্লাস বললাম, আর একটা বললাম অভিমান। তার মানে স্যার এটা স্থানভেদে হচ্ছে, তাই তো? হ্যাঁ বলুন। মানে এটা স্থানভেদেও তো বলা যেতে পারে, জায়গা বিশেষে হ্যাঁ বা হ্যাঁ, স্থানভেদে। স্থান ভেদে মানে ভৌগোলিক কারণ মানেই তো আপনার স্থান আসবে, আপনার এখানে প্রকৃতি বা পরিবেশ আপনার এখানে প্রভাব বিস্তার করবে। এবার এটা প্রধান কারণ দুটো, আমি ভৌগোলিক কারণ আর ঐতিহাসিক কারণ। এবার ঐতিহাসিক কারণের মধ্যে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যেমন বিবাহ। আপনারা সবাই জানেন বিষয়টার সাথে বা শব্দটার সাথে পরিচিত, বিবাহ। যে বিবাহর প্রত্যয় করুন তো স্যার, আপনি বলবেন না, বাকিরা বলুন তো দেখি পারেন কিনা। স্যার বাদ দিয়ে বাকিরা একটু বলার চেষ্টা করুন তো। বিপূর্বক বহ। বহর তলায় হর্ষ দিতে হবে, যোগ অ, বিবাহ। এই বিবাহ শব্দটির অর্থ ছিল কি? অর্থ ছিল বিশেষভাবে বহন। বিশেষভাবে বহন স্যার। ভেরি গুড, বিশেষ রূপে বহন। কিন্তু বর্তমানের অর্থ কি দাঁড়িয়েছে? বিয়ে। পরিণয়। হুম। তাহলে এর অর্থ পরিবর্তন হলো, এটা ঐতিহাসিক কারণ। যেমন বিবাহ বললাম, আর একটা শব্দ আমি বলছি, মনে করুন আমরা দালাল শব্দটা ব্যবহার করি, দালাল। দালাল কথাটার অর্থ কি? আগের অর্থ কি ছিল? দালাল কথাটির অর্থ ছিল, এখন খুব খারাপ অর্থে চলে এসছে, আগে অর্থ ছিল মধ্যস্থ ব্যক্তি, যে মাঝখানে থাকে।
দুজনের মাঝে থাকে তাকে দালাল বলে। বর্তমান অবস্থায় চলে এসছে এর মানেটা যা, সেটা হচ্ছে প্রতারক। তার মানে দালাল কথার অর্থ প্রতারক। তাহলে এখানে কি অর্থের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? অর্থের অবনতি হয়েছে। স্যার অবনতি হয়েছে অর্থের স্যার। অর্থের অবনতি হয়েছে। আচ্ছা বলুন তো, বিবাহ এই শব্দটায় অর্থের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে। কোনোটাই হয়নি, উন্নতি অবনতি কোনোটাই হয়নি, এখানে রূপান্তর হয়েছে, পুরো অর্থ পাল্টে গেছে। ভালো করে ভাবুন তো, বিশেষ রূপে বহন করা আর পরিণয় দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? বলুন, বিশেষ রূপে বহন করার পরিণয় দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? না স্যার। একদম কোনো সম্পর্ক নেই। আমি আসছি বিষয়টাতে আসছি, একটুখানি ওয়েট করুন। আমি আরো কয়েকটা মানে এটা করিয়ে নিই, তারপরে আমি আপনাদের সাথে একটু শব্দার্থ তত্ত্ব নিয়ে একটু কথা বলি। আচ্ছা পরেরটায় চলে আসুন। আপনি দেখতে পাচ্ছেন অভিযান বা যুদ্ধযাত্রা বা দুঃসাহসিক যাত্রা, এটা কি হবে? উৎকর্ষ। বলুন। বিস্তার। হ্যাঁ বলুন, শুনতে পেলাম না। উৎকর্ষ না অপকর্ষ না কি আছে এখানে? বিস্তার সংকোচন কি কি কোনটা হবে আপনার? উৎকর্ষ। উৎকর্ষ হবে আপনি স্যার বলছেন। উৎকর্ষ হবে, স্যার উৎকর্ষ হবে। আচ্ছা ভালো করে বুঝুন, অর্থ বিস্তার মানে কি? অর্থ বিস্তার মানে কি? অর্থ বিস্তার মানে হচ্ছে পুরো পাল্টে যাওয়া। এই মানে পাল্টে যাওয়া বলতে কি, মানে অর্থের বিস্তৃতি হওয়া, মানে অনেকটা অর্থে বোঝাচ্ছে একটা জিনিস। ভালো আগে করে হয়তো বুঝুন। কোনো আমি সংকুচিত বলি, অর্থ বোঝাতো একটা অর্থে বোঝাতো, অভিযান, এখন হ্যাঁ অভিযান কথাটির আগের অর্থ ছিল বিস্তার ব্যাপক যুদ্ধযাত্রা। অর্থে যুদ্ধযাত্রা মানে কি? যুদ্ধযাত্রা মানে শুধু যুদ্ধেই যাবে, আর কোথাও যাবে না। কিন্তু এখন বর্তমানে এর মানে দাঁড়িয়েছে দুঃসাহসিক যাত্রা, মানে যে কোনো জায়গায় গেলে, কোনো একটা ভয়ঙ্কর কাজে গেলে, অ্যাডভেঞ্চারাস কাজে গেলে তাকে আমরা অভিযান বলছি। আগে শুধু যুদ্ধে গেলেই তাকে অভিযান বলতো, এখন যে কোনো জায়গায় গেলেই, দুঃসাহসিক কাজে গেলে তাকে আমরা অভিযান বলছি। তাহলে এটা বিস্তার। তাহলে এটা কি? বিস্তার। ঠিক আছে, পরেরটায় আসুন, আমি পরে সব বলে দিচ্ছি। রাবণ শব্দের আদি অর্থ ছিল ভীতিজনক। রাবণ। তারপরে আমি আগে উত্তরগুলো বলে দিই। প্রাণ থেকে মূল্য, তার থেকে প্রতিজ্ঞা। এটা কি? মূল্য কোথায় আর প্রতিজ্ঞা কোথায়, দুটোর মধ্যে অর্থের আকাশ পাতাল পার্থক্য। এটা হচ্ছে রূপান্তর, অর্থ পরিবর্তন হয়ে গেছে সম্পূর্ণরূপে। তারপরে হচ্ছে হর থেকে হরণকারী বা শিব। হরণকারী যে, সে হচ্ছে নিচু শ্রেণীর লোক, আর শিব হচ্ছে ভগবান দেবাদিদেব। তাহলে এখানে কি অর্থের অবনতি হয়েছে না উন্নতি হয়েছে? স্যার উন্নতি হয়েছে, উৎকর্ষ। শব্দার্থ তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি? সেমান্টিক্স। সেমান্টিক্স। ফোনেটিক্স হচ্ছে ধ্বনিতত্ত্ব, সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব, মরফোলজি কি? রূপতত্ত্ব। এই কোশ্চেনটা একটু গন্ডগোল হয়ে গেছে,
অর্থ পরিবর্তনের কারণ নয় যেটি। অর্থ পরিবর্তনের কারণ কোনটা নয়? ও স্যার আর একটু নামান, স্যার ওটা নামান, একটু ফোনেটিক ধ্বনিতত্ত্ব একটু নামান, একটু লিখে নিই। ফোনেটিক্স হচ্ছে ধ্বনিতত্ত্ব, সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব, আর মরফোলজি হচ্ছে রূপতত্ত্ব। এই রূপতত্ত্বের মধ্যে আমরা কারক, সমাস, প্রত্যয় এগুলো নিয়ে আলোচনা করি। অনেক সময় প্রশ্ন আসতে পারে, কারক, সমাস, প্রত্যয়, সমার্থক শব্দ এগুলো নিয়েও কিন্তু আমরা করতে পারি। তবে সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলো শব্দার্থ তত্ত্বের মধ্যেও যায়। পরে চলে আসুন অর্থ পরিবর্তনের কারণ নয় যেটি। এখানে একটুখানি গন্ডগোল হয়ে গেছে, এটা হচ্ছে উচ্চারণের ত্রুটি। উচ্চারণের ত্রুটিটা হবে না, বাদ বাকি সবই হবে। যেটি অর্থোন্নতির উদাহরণ, অর্থের উন্নতির উদাহরণ কোনটা? মনুষ্য থেকে মুনিশ। এটা উন্নতি কেন হলো? আগে মনুষ্য কথার অর্থ ছিল মজুর, মজুর, আর এখন হয়েছে মানুষ। তার মানে অর্থের উন্নতি হয়েছে। আগে খারাপ অর্থে হয়েছিল, এবার ভালো অর্থে বোঝাচ্ছে। শব্দার্থের সংকোচনের উদাহরণ কোনটা? সংকোচন মানে অর্থ সংকুচিত হয়েছে, অর্থ ছোট হয়েছে। কোনটা হবে? বিএডটা গবেষণাতে বলুন শিগগিরই। গবেষণা থেকে গরু খুঁজে। ইয়েস, এটাতে অর্থের সংকোচন হয়েছে, অর্থ ছোট হয়ে গেছে। গবেষণা মানে একটা বিশাল অর্থে বোঝায়, অনেক বড় অর্থে। সেখানে গরু খোঁজা মানে অনেক ছোট অর্থে। তারপরে ঘড়ি শব্দের মূল অর্থ ছোট ঘোড়া ছিল আগে, এখন হয়ে গেছে সময় জ্ঞাপক যন্ত্র। তাহলে এটা কি হয়েছে? অর্থ সংশ্লেষ হয়েছে। কি হয়েছে? এই সংশ্লেষের আর একটা নাম হচ্ছে রূপান্তর। ঠিক আছে? সংশ্লেষের আর একটা নাম হচ্ছে রূপান্তর। রূপান্তর মানে যখন অর্থ সম্পূর্ণ পাল্টে যায়। এবার আমি আপনাদেরকে কয়েকটা শব্দ বলছি, শব্দার্থ তত্ত্ব থেকেই আমরা এখন একটুখানি কিছু কথা বলি। দেখুন, আমি এখানে দু একটা শব্দ বলছি। যেমন আমি বললাম অর্থের বিস্তার হচ্ছে না অর্থের সংকোচন হচ্ছে না কি হচ্ছে, আপনারা একটুখানি বলবেন। প্রথমে আমি একটুখানি আপনাদেরকে বলে দিই যে শব্দার্থ পরিবর্তনের ধারা কি কি। শব্দার্থ পরিবর্তনের ধারা, শব্দার্থ পরিবর্তনের ধারা হচ্ছে প্রধান তিনটে ধারা আছে। এক নম্বর হচ্ছে অর্থ বিস্তার, দুই নম্বর হচ্ছে অর্থ সংকোচ, আর তিন নম্বর হচ্ছে অর্থ সংশ্লেষ। আর আরো গৌণ দুটো ধারা আছে মুখ্য ধারার পাশাপাশি। সেটা হচ্ছে অর্থের উৎকর্ষ বা উন্নতি, আর অর্থ অপকর্ষ বা অবনতি। এই টোটাল পাঁচটা, এই তিনটে মুখ্য, এই দুটো হচ্ছে গৌণ। এবার আমি আপনাদেরকে দু একটা করে শব্দ বলছি। দেখুন, যেমন আমি বললাম মনে করুন
অমর, 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 এই শব্দটার আগের অর্থ ছিল মৃত্যুহীন, মানে যার মৃত্যু নেই। বর্তমান অর্থ দাঁড়িয়েছে অবিনশ্বর। এবার আপনি ভাবতে পারেন এতে অর্থের কি হলো। আমি বলি আপনাদেরকে, ভালো করে বুঝুন। অমর কথাটির আগের অর্থ ছিল মৃত্যু নেই, তার মানে কেউ মরে না, যে মরে না, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে অথবা কোনো প্রাণীকে বোঝাচ্ছে। আর এখানে অবিনশ্বর কথার অর্থ হচ্ছে যার কোনো ধ্বংস নেই, যার কোনো মৃত্যু নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো মানে বিকৃতি নেই, অর্থাৎ এত এত অর্থে কিন্তু প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে অর্থের বিস্তার হয়েছে। আপনারা কি বুঝতে পারলেন জায়গাটা? আমরা কি বলতে পারি এখানে অর্থের কি হয়েছে? বলুন। এখানে কি অর্থের বিস্তার হয়েছে, না সংকোচ হয়েছে, নাকি সংশ্লেষ হয়েছে, কি হয়েছে? বিস্তার স্যার। বিস্তার হয়েছে। বাকিরা কিন্তু বলতে পারছেন না বা বলছেন না, আমি হয়তো জানি না, আপনারা বলছেন না না বলতে পারছেন না, সেটা না বললে কিন্তু বোঝা যাচ্ছে না। পরেরটা দেখুন, কুশীলব। কুশীলব শব্দের অর্থ আগে ছিল কুশ ও লব, বর্তমান অর্থ হচ্ছে নাটকের চরিত্র, নাটকের চরিত্র। এবার আমাকে বলুন এখানে কি হয়েছে? অর্থের সংকোচ। সংকোচ হয়েছে স্যার, সংকোচ। আচ্ছা, ভালো করে বুঝুন। কুশ আর লব বলতে কজনকে বোঝাচ্ছিল? দুজনকে স্যার। আর কুশীলব বলতে যে কোনো নাটকের যে কোনো চরিত্রকে বলে কি বলে না? হ্যাঁ স্যার। তাহলে আগে দুজনকে বোঝাতো, এখন কত কত লোককে বোঝাচ্ছে, তাহলে কি অর্থ সংকোচ হলো না বিস্তার হলো? বিস্তার। বিস্তার। বলুন, বুঝতে পারলেন কিনা? জিজ্ঞাসা করুন আমাকে। আজকে ভালো করে এটা বুঝে নিন। অন্য কথার আগের অর্থ কি ছিল? আগের অর্থ ছিল যে কোনো খাদ্য, যে কোনো খাদ্য। আর এখন অন্ন বলতে আমরা কি বুঝি? আর মানে এটা স্যার তার অর্থের সংকোচ। আগে কত কত খাবারকে বোঝাতো, এখন একটাই খাবারকে বোঝায়। তাহলে এটা কি বিস্তার নাকি সংকোচ? সংকোচ স্যার। এটা অর্থ সংকোচ। বুঝতে পারছেন? হ্যাঁ বলুন, আপনার কথা একটু হালকা আসছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। বলছিলাম যে স্যার কুশীলবটাতে তো স্যার অর্থটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেইটা যখন বিবাহর ক্ষেত্রে যখন রূপান্তর হলো, তাহলে এখানে স্যার বিস্তার কেন হবে শুধু? হ্যাঁ, ভালো কথা বলেছেন, এবার বিষয়টা বুঝুন। আচ্ছা, বিবাহ কথার অর্থ কি ছিল? বিশেষ রূপে বহন করা, তাই তো? হ্যাঁ স্যার। আর এখন অর্থ কি দাঁড়িয়েছে? পরিণাম। দুটো দুটো বিষয়ের মধ্যে, দুটো মানে কনসেপ্টের মধ্যে আদ্যোপান্ত কোনো মিল আছে? না স্যার। নেই। এবার আমাকে বলুন, কুশীলব। কুশীলব, লব আর কুশ দুজন ব্যক্তি তো, হ্যাঁ। মানে দুটোই ধরে নিচ্ছি মানুষ, দেবতা হোক আর যাই হোক, আমি ধরে নিচ্ছি মানুষ। আর নাটকের চরিত্র কি হবে? ওরা কি মানুষ ছাড়া অন্য কিছু হয়? না, মানুষই হবে। তাহলে মানুষের মানে একই ক্যাটাগরির মধ্যে চেঞ্জ হয়েছে, তাই না?
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এবার দেখুন, আরো দু একটা উদাহরণ আমি আপনাদেরকে দেবো এখনই। মানে দু একটা আমি, মানে আমার কাছে আছে, মানে আমার কাছে একটা লিস্ট আছে। সেই লিস্টটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অনেক শব্দ আপনাদের আয়ত্ত হয়ে যাবে, আপনাদের একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে। সেটা যদি আমি দেওয়ার সুযোগ পাই আমি দিয়ে দেবো। দেখুন, আমি বললাম অশনি, অ তালবস্য দন্তন্বয় হসি, অশনি। অশনি কথার অর্থ হচ্ছে যে গিলে খায় বা যে গ্রাস করে, গ্রাস করে বা যে গিলে খেয়ে নেয়। আর এখন অর্থ দাঁড়িয়েছে, ভালো করে বুঝবেন, হ্যাঁ, বজ্র, ব বর্গের জয় রফালা, বজ্র। এই দুটোর মধ্যে এই যে অর্থের কি হলো এখানে, বিস্তার হলো নাকি সংকোচ হলো নাকি সংশ্লেষ হলো? সংশ্লেষ স্যার, সংশ্লেষ। আচ্ছা, গ্রাস করে মানে কি এখানে, মানেটা বুঝুন তো, একটু অন্তর্নিহিত অর্থটা বুঝুন। গ্রাস করার মানেটা কি? ধ্বংস করে, হতে পারে? গ্রাস করে মানে ধ্বংস করে, এটা হতে পারে অন্তর্নিহিত অর্থে? হ্যাঁ স্যার। গ্রাস করা মানে তো হ্যাঁ হতে পারে স্যার। আচ্ছা, আর বজ্র কি করে, বাজ কি করে, বিদ্যুৎ কি করে? সেটাও ধ্বংস করে। আচ্ছা, এইবার বুঝুন, দুটোর অন্তর্নিহিত অর্থ পেয়ে গেছি সেম। এবার আগে যে কোনো ধ্বংসকারী শক্তিকে বোঝাতো অশনি। সে বজ্র হতে পারে, ভূমিকম্প হতে পারে, বন্যা হতে পারে, খরা হতে পারে, যা ধ্বংস করে সব অশনি। তার মধ্যে এখন একটাকে বোঝাচ্ছে, তাহলে সংকোচ স্যার, সংকোচ হবে তাহলে, সংকোচ। বাহ, অর্থ সংকোচ, বোঝা গেল? বোঝা যাচ্ছে? বাকিরা বলুন না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। না বল, না বুঝলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, আগে মনে করুন অম্বর, অময় বয় র, অম্বর। অম্বর কথার আগের অর্থ কি ছিল? অম্বর কথার আগের অর্থ ছিল হচ্ছে আচ্ছাদন, আ চয় চয় আকার দ দন্তন। এখন আচ্ছাদন না বলে আমরা বলছি বস্ত্র। এটা কি হলো? অর্থ সংশ্লেষ। স্যার এটা, না স্যার এটা সংকোচ, সংকোচ স্যার। আচ্ছাদন মানে সেটা কাপড়ও হতে পারে বা অন্য কিছুও হতে পারে, যেটা দিয়ে আমরা নিজেকে ঢাকতে পারি সেটাই আচ্ছাদন, তাই তো? হ্যাঁ এবার স্যার, আর এই বস্ত্রটা স্পেসিফিক করে দিচ্ছে, তাহলে কম হয়ে যাচ্ছে। ভেরি গুড, কম হয়ে যাচ্ছে, তাহলে অর্থ সংকোচ। অর্থ সংকোচ। হুম। এই তো, আস্তে আস্তে বুঝতে পারবেন, একটু টাইম লাগবে, আমরা তো বহু দিন কোনো প্র্যাকটিসে নেই, সেই জন্য আমাদের একটু ভয় লাগছে। যেমন, স্যার অম্বর মানে তো আকাশ স্যার। অম্বর শব্দের অর্থ আকাশ। আচ্ছা, পীতাম্বর কথার অর্থ কি? বলুন। পীত মানে কি? পীত মানে হলুদ। হলুদ। পীত অম্বর জাত, তার মানে আপনি শ্রীকৃষ্ণকে বলা হয়। বিষ্ণু বা নারায়ণ। তাহলে অম্বর মানে কি? হলুদ আকাশ, আর যার পোশাক হলুদ হলুদ আকাশ। জাত। হলুদ বস্ত্র। আচ্ছা, জৈনদের না বৌদ্ধদের কাদের ভাগ দিগম্বর? বৌদ্ধদের বোধহয় স্যার। না, জৈনদের।
দিগম্বর হচ্ছে, আর বৌদ্ধদের হচ্ছে হীনযান আর মহাযান। ঠিক বলছি তো আমি? যাই হোক, হ্যাঁ একটু স্যার। দেখে নেবেন আমি ভুল বললাম কিনা আমার মনে পড়ছে না। ঠিক বলেছেন। আচ্ছা, দিক যোগ অম্বর, দিক মানে শূন্য আর অম্বর মানে পোশাক, মানে যারা পোশাক টোশাক পরতো না, কোনো আড়ম্বর ছিল না, তাদেরকে বলা হতো দিগম্বর। তাহলে অম্বর কথার অর্থ বস্ত্র, তাহলে অর্থ সংকোচ হলো, তাই তো? বুঝতে পেরেছেন? তারপরে বলুন অবজ্ঞা। দেখুন আরেকটা শব্দ বলছি, অবজ্ঞা। অবজ্ঞা কথার আগের শব্দ ছিল হচ্ছে, বা আগের মানে ছিল হচ্ছে স্বপ্ন। জানতেন না নিশ্চয়ই এই শব্দটা। আগের অর্থ ছিল স্বপ্ন, এখন অর্থ হয়েছে উপেক্ষা। বলুন কি হলো এখানে? এসে রূপান্তর হয়েছে। আচ্ছা, রূপান্তর স্যার। স্বপ্নর সাথে উপেক্ষার কোনো সম্পর্ক আছে সরাসরি? না স্যার। না স্যার। অন্তর্নিহিত কোনো অর্থ আছে? অন্তর্নিহিত কোনো সম্পর্ক আছে? আরে স্বপ্ন স্বপ্ন যেটা আমরা দেখি, আর উপেক্ষা মানে আমাকে অ্যাভয়েড করছে, তাহলে দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? না স্যার। না স্যার। তাহলে অর্থ সংশ্লেষ। পারলেন বুঝতে? স্যার বলছি অবজ্ঞা শব্দটাকে একটু ভেঙে দেখাবেন যে স্বপ্ন কিভাবে আসছে অর্থটা? অবজ্ঞা, জ্ঞা মানে হচ্ছে যেটা আমার জ্ঞানে আছে, এই হচ্ছে অবজ্ঞা যোগ প্রত্যয় করলে অবজ্ঞা। ঠিক আছে, অবচেতন মনে যেটা আছে এই অর্থে ওরা ব্যবহার করছে। মানে আমার স্বপ্ন মানে কি, স্বপ্ন সেটা হচ্ছে আমার অবচেতন সত্তায় আছে, যেটা আমার চেতন সত্তায় থাকে না সেটাকে বলা হয় অবচেতন সত্তায় থাকে, সেটাকে বলা হয় স্বপ্ন। তাহলে এবার অবচেতন সত্তায় যেটা আমি জানি বা যেটা আমার মধ্যে আছে, যেটা আমি বুঝি, সেটাকে স্বপ্ন বলা হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ওর প্রত্যয়, অবজ্ঞার প্রত্যয় হচ্ছে এইটা। জ্ঞা মানে জানা, মানে জানা বলতে আমার কাছে আছে, মানে আমি এটা বুঝি, এরকম একটা অর্থে। স্বপ্ন মানুষকে কি করে না, নতুন কিছু জানতে, নতুন কিছু শিখতে আরো উৎসাহিত করে, এরকম একটা অর্থে অবচেতন সত্তা। এখানে অব মানে খারাপ নয়, এখানে অব মানে হচ্ছে অবচেতন, মানে যেটা বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। এখান থেকে এসছে উপেক্ষা। উপেক্ষার প্রত্যয় করলে কি হয়, প্রত্যেকটা প্রত্যয় করে দেখাচ্ছি। উপ পূর্বক ইক্ষ যোগ অ যোগ আ, এই হচ্ছে উপেক্ষার প্রত্যয়। এই প্রত্যয়গুলো আপনারা শিখে গেলেন, এখান থেকে জেনে গেলেন যে এই প্রত্যয় হয়। তাহলে অবজ্ঞার থেকে স্বপ্ন এসছে, মানে এর পূর্ব মানে অর্থ হচ্ছে স্বপ্ন, আর বর্তমান অর্থ হচ্ছে উপেক্ষা, অর্থ সংশ্লেষ হলো। সন্দেশ কথাটির আগের অর্থ কি ছিল? খবর। সংবাদ। খবর স্যার, খবর, সংবাদ। আর এখন এখন মিষ্টান্ন। মিষ্টান্ন, এটা আপনারা মিষ্টান্ন। সবাই জানেন। তাহলে এটা অর্থ সংশ্লেষ হয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে অর্থ সংশ্লেষ, অর্থ সংকোচ, অর্থের উন্নতি, মানে অর্থের বিস্তার। বুঝতে পারছেন না পারছেন না? যেমন আমি আর একটা শব্দ বলছি, আপনারা বলবেন।
আমি বললাম আঁচ। আঁচ কথার আগের অর্থ ছিল উত্তাপ, বর্তমান অর্থ হচ্ছে অনুমান করা। এটা কি হলো? স্যার সংশ্লেষই হবে। তাহলে অর্থ সংশ্লেষ হলো। এইভাবে আমাদের শব্দার্থ তত্ত্বগুলোকে পড়তে হবে। এই হচ্ছে শব্দার্থ তত্ত্ব। তিনটে মুখ্য ধারা আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং আরো দুটো গৌণ ধারা আছে আপনাদেরকে বললাম। একটা হচ্ছে উৎকর্ষ আর একটা হচ্ছে অপকর্ষ। যেমন উৎকর্ষ কেন? উন্নতি হচ্ছে অর্থের। যেমন আমি বললাম অপরূপ, এটাকে আপনারা আবার সংশ্লেষ বলবেন না। অপরূপ কথার আগের অর্থ ছিল কদাকার, মানে দেখতে বাজে যারা, কিন্তু বর্তমান অর্থ হচ্ছে অতি সুন্দর। তাহলে অর্থের কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি স্যার। উন্নতি হয়েছে। ভালো অর্থে বোঝাচ্ছে এখন, ভালো অর্থে, তাহলে উন্নতি। যেমন এইটা মন্দির। বোধহয় স্যার অর্থ সংশ্লেষের মধ্যেই বা রূপান্তরের মধ্যেই পড়ে। রূপান্তরকে ওরা দুই ভাগে আবার ভাগ করে, একটা হ্যাঁ হ্যাঁ, উৎকর্ষ একটা অপকর্ষ। এটা গৌণ ভাগ। হ্যাঁ, গৌণ ভাগের মধ্যেই পড়ে। এরা সংশ্লেষই হচ্ছে, কিন্তু যেহেতু অর্থের উন্নতি হচ্ছে তাই উৎকর্ষ বলা যাবে, যদি অবনতি হয় তাহলে অপকর্ষ বলতে হবে, এটাই আর। হ্যাঁ, এবার এবার দেখুন, আমি বললাম গৃহ। আচ্ছা, মন্দির। মন্দির কথাটির আগের অর্থ কি ছিল? গৃহ ছিল, বাসস্থান। বর্তমান অর্থ হচ্ছে দেবালয়। এখানে অর্থের উন্নতি হয়েছে। আচ্ছা, এটাকে অর্থ সংশ্লেষ বলবো না স্যার। কেন বলবো না? কারণ দুটোর অর্থ কিন্তু একই রকম। গৃহ আর দেবালয়, দেবালয় মানেও একটা ঘরকেই বোঝায়, আর গৃহ বলতে ঘরকেই বোঝায়। সুতরাং একই ক্যাটাগরির মধ্যে পড়ছে, তাহলে অর্থের রূপান্তর খুব একটা এখানে কার্যকরী নয়। এখানে অর্থটার একটু উন্নতি সাধন হয়েছে। মানে আগে গৃহ বলতো, এখন ভগবান যেখানে থাকে তাকে দেবালয় মানে মন্দির বলছে। তার মানে এখানে অর্থটার উন্নতি হয়েছে, অর্থের উৎকর্ষতা এসছে, মানে ভালো লাগছে, উৎকৃষ্টতা। তাহলে এটা হচ্ছে অর্থের উৎকর্ষ। এবার আমি যদি একটু অপকর্ষের দিকে যাই, তাহলে আমরা বলতে পারি, যেমন অপকর্ষ মানে ছোট হয়েছে, ছোট হয়েছে অর্থ। যেমন আমি যদি আপনাদেরকে বলি, কি বলা যেতে পারে, একটা শব্দ বলুন। মনে করুন আমি বললাম মহাজন। মহাজন, মহাজন কথার আগের অর্থ কি ছিল? মহান ব্যক্তি। এখন অর্থ কি এসে দাঁড়িয়েছে? সুদখোর। সুদখোর ব্যবসায়ী। সুদখোর ব্যবসায়ী। তাহলে এখানে কি অর্থের উন্নতি হলো? অর্থের অবনতি হলো স্যার। অবনতি হলো। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এইভাবে শব্দার্থ তত্ত্ব আপনাদেরকে পড়তে হবে। শব্দার্থ তত্ত্বের মধ্যে আপনার তিনটে জিনিস আছে। একটা হচ্ছে ব্যঞ্জনার্থ, একটা অভিধান অর্থ, আর একটা হচ্ছে লক্ষণার্থ। যেটা আপনারা বাংলা ভাষায় বিজ্ঞান বলে যেটা আছে, রাজশেখর বসুর লেখা বিচিন্তা নামক প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেইখানে আপনারা দেখেছেন অভিধা, লক্ষণ আর ব্যঞ্জন। যেমন দেশ কথার অর্থ হচ্ছে ভূমি, এটা হচ্ছে অভিধার অর্থ। কিন্তু ওখানেই আরেকটা শব্দ ছিল দেশের লজ্জা, সেখানে দেশের লজ্জা বলতে ভূমির লজ্জা না, দেশবাসীর লজ্জা। এটা হচ্ছে আপনার ব্যঞ্জনার্থ, তাই তো? এই সরি, লক্ষণার্থ, তাই তো?
মনে পড়ছে? বাংলা ভাষায় বিজ্ঞান 10ম শ্রেণীতে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওখানে কিন্তু আপনাকে শব্দার্থের মধ্যে অভিধা, ব্যঞ্জনা, লক্ষণা এগুলো কিন্তু আপনাকে দেখিয়েছে। যেমন আপনাকে ওখানে আরেকটা উদাহরণ দেওয়া ছিল, অরণ্য কথার আভিধানিক অর্থ হচ্ছে বন, কিন্তু যদি বলি অরণ্যের রোদন কি হবে? অরণ্যের রোদন কথার অর্থ ছিল ওখানে নিষ্ফল ক্ষেত। কি ছিল? এটা হচ্ছে ব্যঞ্জনার্থ। এইগুলো মাথায় রাখতে হবে জাস্ট। তাহলে আজকে শব্দার্থ তত্ত্ব সম্পর্কে হয়ে গেল। শব্দার্থ তত্ত্ব সম্পর্কে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে কিন্তু, আচ্ছা আমি বললাম কালি মাখাবো তোমার মুখে, কালি দেব, কালি। তাহলে কালি মানে তো কালো রং, সবই বুঝলাম, কিন্তু এখানে যদি বলি কালি মাখাবো, তখন কালি মাখাবো তোমার মুখে, আমি কালি মাখাবো, তখন অ্যাকচুয়ালি কালি মাখাবো কথার অর্থ হচ্ছে তোমাকে অপমান করব, অপবাদ দেব, ঠিক কিনা বলুন? হ্যাঁ স্যার। তাহলে এটা কি আপনার অভিধান অর্থ নাকি আপনার লক্ষণার্থ? এটা তো আভিধানিক অর্থ নয়। কালি মাখাবো বলতে গালে রং মাখিয়ে দেবো, কিন্তু তা তো নয়, এখানে অপবাদ দেব। তাহলে এখানে একটা বিশেষ অর্থে, একটা বিশেষ লক্ষণে এটাকে ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটাকে লক্ষণার্থ বলে। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। মনে করুন যত রকমের বাগধারা আছে, আপনারা যত বাগধারা পড়েছেন ছোটবেলা থেকে বড়বেলা থেকে, যত বাগধারা পড়েছেন, বাগধারা সব হচ্ছে ব্যঞ্জনার্থ। বাগধারা সব হচ্ছে ব্যঞ্জনার্থ, মনে রাখবেন। তাহলে এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের বিষয়। বলুন, কারোর কোনো সমস্যা? তাহলে আপনারা আজকে যেটুকু বোঝালাম বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। এবার বলুন, বাকিরা চুপ করে আছেন যারা, তারা এবার একটু কথা বলুন। মোটামুটি বুঝেছি স্যার, বুঝতে পেরেছি। আপনাদের 11-12 যে ব্যাকরণ বইটা আছে, সেখানে আপনাদের যে জিনিসগুলো পড়তে হবে, কি কি পড়তে হবে আপনাদেরকে? ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব, এই 4টে জিনিস এটা সব আপনাদেরকে পড়তে হবে। এটা সব শেষে ছিল, হয়ে গেল এটা। হ্যাঁ, রূপতত্ত্বটা বাকি। এটা সব শেষে ছিল, শব্দার্থ তত্ত্ব। প্রথমে ধ্বনিতত্ত্ব আছে, তারপর রূপতত্ত্ব আছে, তারপর বাক্যতত্ত্ব, তারপর শব্দার্থ তত্ত্ব। যাই হোক, এখনো 3টে চ্যাপ্টার বাকি আছে। পরে কোনো একদিন পারলে একটা রূপতত্ত্ব নিয়ে একটু আলোচনা করে দিন। হ্যাঁ, রূপতত্ত্ব নিয়ে একটু আলোচনা করার, রূপতত্ত্ব বাক্যতত্ত্ব দুটো নিয়ে একটু আলোচনা করার জায়গা আছে। তাহলে মোটামুটি আজকে আমাদের ক্লাস এখানে ইতি করব। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন। কারোর কোনো জিজ্ঞাসা?